কর্মীকে মারলো, লাখ লাখ লোককে তারা বিতাড়িত করলো। এরপরে কি হলো, যখন এটার একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ হলো, আমরা পেলাম একজন রেভলিউশনের মাধ্যমে একটা প্রেসিডেন্টকে পেলাম যে সর্বপ্রথম শুধু বাংলাদেশের মাটি মানুষকে নিয়ে তার রাজনীতি শুরু করেছে এবং তাদেরকেই তার মাথার ভাবনার কেন্দ্রবিন্দুতে রেখেছে। তাকে তারা মাত্র 3.5 বছর রেখেছে। এরপরে যে কাজটা করেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেটা হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিম্পলি চ্যালেঞ্জ দ্য ইন্ডিয়ান সুপ্রিমেসি অ্যাট দ্যাট টাইম ইন দিস সাবকন্টিনেন্ট অ্যান্ড রিক্যাপচার তালপট্টি। তালপট্টি ক্যাপচার করার 11 দিনের মধ্যে শেখ মানে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কিন্তু তার জীবন দিতে হলো। এবং এটাও কি ন্যারেটিভটা কিভাবে তৈরি করেছে, মুক্তিযোদ্ধারা তারা ক্ষিপ্ত ছিল বা তাদের মনক্ষুণ্ণ ছিল, বিশেষ করে জেনারেল মঞ্জুর, ওই সময় উনি ছিলেন সবচেয়ে সিনিয়র মোস্ট। জেনারেল মঞ্জুরের যে তার যে ক্ষোভ ছিল যে জিয়াউর রহমান এই সমস্ত কি বলে স্বাধীনতা বিরোধী লোকদেরকে কেন তার পার্লামেন্টে আনলো, কেন তার মন্ত্রিসভায় স্থান দিল, এটা উইদাউট গোয়িং ইনটু দ্য ডিটেইল, জিয়াউর রহমান হলো হি ইজ দি সিম্বল অফ ন্যাশনাল ইউনিটি। উনি ন্যাশনাল জাতিকে একত্রবদ্ধ করতে চেয়েছে। আপনি খেয়াল করে দেখেন, একমাত্র জিয়াউর রহমান এবং খালেদা জিয়া ছাড়া আর সবাই যারা আছে তারা কিন্তু জাতিকে কিন্তু বিভক্ত করেছে। এবং আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যত এই সমস্ত যারা ইন্টেলেকচুয়াল বলা হয় তারা কিন্তু প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টায় তারা একটা করে ইস্যু তৈরি করেছে যেন এই জাতিটার মধ্যে, এই একটা ছোট্ট একটা দেশ 18 কোটি মানুষ, এদেরকে ভাগ করার জন্য তারা অস্থির হয়ে গেছে। এবং সেই ভাগ করার কারণেই কিন্তু এই অবস্থা আজকে। আবার যখন জাতিকে আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি, ঠিক সেই মুহূর্তে কিন্তু জুলাই যোদ্ধাদের উপরে তার প্রথম আঘাত হানলো এই হাদিকে। এখন হাদি কেন? হাদির যদি আপনি 5 আগস্টের পরে যদি তার কথাবার্তা, তার বিভিন্ন রকম মানে মিডিয়ার সাথে তার যে সম্পর্ক, সাধারণ মানুষের সাথে যে সম্পর্ক, বিভিন্ন রাজনৈতিক দলগুলির নেতাদের সাথে যে সম্পর্ক, সে কিন্তু খুব সাবলীল কথা বলে। তার হলো যা বলে সেটা যে মনে বিশ্বাস করে সেটাই সে মুখে বলে। এবং সে যেটা করলো সেটা হচ্ছে যে সে যেটা সাদাকে সাদা বলতে শিখে, কালোকে কালো বলতে শিখলো, যার ফলে অনেক লোক অখুশি হয়ে গেল। তার অখুশিটা কারা হয়েছে সেটা দেখেন। প্রথমে আমরা দেখলাম যে কিছুদিন আগে থেকে এটা শুরু হলো যে আওয়ামী বুদ্ধিজীবীরা তাকে বেয়াদব বলা শুরু করলো, কারণ সে সত্য কথা বলা শুরু করেছে। সত্য কথা, সেটা আমার সন্তান হোক বা আমার ভাই হোক বা আমার চাচা হোক, সে যদি বলে আমি তো কখনোই এটা পছন্দ করব না। সুতরাং হাদির এই কথা তাদের কারোই পছন্দ হলো। সে একটা গ্রুপকে বানিয়ে ফেললো তার মানে কি বলবো আপনার এটা বিশ্বাসযোগ্য অথবা কি বলে এটা আইডিওলজিক্যাল এনিমি। এরপরে কি করলো, যখন দেশে একটা পরিস্থিতি হয়েছিল, সবাই বলছিল এবং ইন্ডিয়ানরা প্রভোগ করছিল সেনাপ্রধানকে যে আপনি ক্ষমতা নিয়ে নেন, দেশে আবার মার্শাল ল জারি করেন এবং এগুলি সব সাফা করেন। হাদির তখন বক্তব্য ছিল যে মানুষ 1/11 দেখেছে, সামরিক বাহিনীকে আর মানুষ এই অবস্থায় দেখতে চায় না, এবং সামরিক বাহিনী যদি চেষ্টা করে তাহলে এই জুলাই যোদ্ধারা এবং সাধারণ মানুষ এটাকে ঠেকাবে। সে কিন্তু সেনাবাহিনীকেও অ্যান্টাগোনাইজ করলো। 8 নম্বর আসনে যখন সে তার প্রার্থিতা ঘোষণা করলো, তখন সে বিএনপির যত নেতাকর্মী আছে 8 আসনের সবাইকে কিন্তু অ্যান্টাগোনাইজ করলো। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সে শুধু 2টা কথা বলতো যে দেশপ্রেমিক মানে আমাদের সামনে যে উদাহরণটা আছে এটা হলো খালেদা জিয়া, কারণ সে মানুষকে ছাড়ে নাই, দেশকে ছাড়ে নাই, নিজের স্বাস্থ্যের কথা জেনেও উনি নির্ঘাত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, এরপরেও কিন্তু উনি দেশ ছাড়ে নাই। 2 নম্বর হচ্ছে সে জিয়াউর রহমানকে তার আদর্শ ধরত। আর সব শেষে হলো যে সে ভারতের আধিপত্যটাকে একেবারে সে অ্যাকসেপ্ট করে না এবং তার প্রতিটা বক্তব্যে সুতরাং সে ভারতকে খেপালো, সেনাবাহিনীকে খেপিয়েছে, তারপরে সে বিএনপিকে খেপালো এবং আওয়ামী বুদ্ধিজীবীদের খেপালো। এখন এই 4 দলের টার্গেটে সে পরিণত হলো। এখন প্রশ্ন হলো যে হাদি কেন টার্গেট হওয়ার পরে কেন এত সহজ? বিকজ হাদির কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল না। সে একটা সামাজিক
সে সবসময় বলতো যে আমার আন্দোলনটা একটা সামাজিক আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন। আমি মানুষকে বুঝাতে চাই যে আমরা আমাদের নিজস্ব স্বকীয়তায় বাঁচতে চাই, আমাদের ইন্টারেস্টে আমরা বাঁচতে চাই, আমরা কারো কারো স্বার্থ আমরা উদ্ধার করার জন্য না, বা কারো স্বার্থের আমরা হাতিয়ার হতে চাই না। এই যে তার স্বকীয়তা, এই স্বকীয়তার কারণে সে কিন্তু একা, এই একা হওয়ার কারণে সে সবচেয়ে ইজি টার্গেট হয়েছে। এখন যেই এটা করে থাকুক, সে কিন্তু এই চার পক্ষকে কিন্তু সমানভাবে দায়ী করতে পারে এবং সবাইকে কিন্তু একে অপরের বিরুদ্ধে। এই জন্যই কি বিএনপি আর জামাত মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে? এখন একটা জিনিস খেয়াল রাখেন, বিএনপি, জামাত, এই ইনকিলাব মঞ্চ, এনসিপি, এইরকম জুলাই মঞ্চ, এরকম যত সংগঠন আছে, তারা সবাই কিন্তু 5 আগস্ট পর্যন্ত কিন্তু সবাই এক ছিল। ইন্ডিয়ান যারা ভারতীয়রা, যারা এখানে আমাদেরকে প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতি মিনিটে প্রভোগ করছে, তাদের কাজ হইল আমাদের মধ্যে যে ক্ষীণ বিভেদটা আছে এটাকে সবসময় জাগায় রাখা এবং এটাকে ধীরে ধীরে বাড়ানো। আমাদের দুর্ভাগ্য হলো আমাদের কোনো নেতৃত্ব নাই, এবং এই নেতৃত্বটা কিন্তু আমি আজও বলি, সবসময় বলি, সবসময় বলেই যাব, এই দায়িত্বটা ছিল বিএনপির। এই সমস্ত ফাটলকে বন্ধ করে সে হতে পারতো একটা বট গাছ। কারণ বিএনপির যে মানুষটা বটগাছ হওয়ার কথা, তিনি তো শারীরিকভাবে সাংঘাতিক অসুস্থ। তারপরও ওই অসুস্থতার মধ্যেও কিন্তু উনি মাঝে মধ্যে কিন্তু উনি ওনার ইচ্ছা বা ওনার যে অ্যাডভাইস, সেটা কিন্তু খুব শক্তভাবে উনি ওনার নেতৃত্বকে দিয়েছে। আর বাকি যারা আছে তারা দেখেন আপনি, তারা কি করেছে, তারা অল কম্প্রোমাইজিং ক্যারেক্টার। তারা প্রতি মুহূর্তে প্রমাণ করছে যে তারা এই জুলাইয়ে শেখ হাসিনাকে যে তারা যে টেনে নামালো, এদের প্রত্যেকের বিরুদ্ধে, এই স্পিরিটের বিরুদ্ধে তারা কাজ করছে রাইট ফ্রম দি বিগিনিং। অথচ এই বিএনপিরই কিন্তু করার কথা ছিল, লিড নেওয়ার কথা ছিল এই পুরো মুভমেন্টে, এবং সবাই কিন্তু বিএনপির কাছ থেকে শিখতে পারত যে কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয়। কারণ বিএনপি দাঁড়িয়ে আছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির উপরে, খালেদা জিয়ার রাজনীতির উপরে, এই দুইটা ব্যক্তির রাজনীতির উপরে দাঁড়িয়ে তার রক্তের কেউ এই ভারতকে বলতে পারে যে সে আমাদের বন্ধু, সে আমাদেরকে। ভারত কোনোদিন বাংলাদেশের বন্ধু হইতে পারে না। যে ভারত বাংলাদেশের দুইটা বাহিনীর উপরে নির্মম হত্যাকাণ্ড চালিয়ে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অলমোস্ট বিকিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে, সে কোনোদিন বাংলাদেশের বন্ধু হইতে পারে না। এবং আমি মনে করি বাংলাদেশের সমস্ত সামরিক প্রশিক্ষণ থেকে শুরু করে নিয়ে সমস্ত বোঝাপড়া ভারতের সাথে বন্ধ করে দেওয়া উচিত, যতক্ষণ পর্যন্ত তারা এটার একটা সদুত্তর তারা না দেবে। স্যার, আপনি যদি অ্যালাউ করেন স্যার, আপনার কথার প্রেক্ষিতে আমি দুইটা কোশ্চেন করব, ওইটার আপনার একটু মতামত চাই, ইফ ইউ অ্যালাউ স্যার। জি বলো স্যার। ওই যে ওসমান হাদির ব্যাপারে যে আপনি বলেছেন যে সে বিএনপি কে অ্যান্টাগনাইজ করেছে, আর্মিকে অ্যান্টাগনাইজ করেছে, বিএনপি কে আবার আপনি নিজেই বলেছেন যে তার আদর্শ ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ম্যাডাম খালেদা জিয়া। সো এখানে আমি বলবো সে বিএনপির কমান্ডকে অ্যান্টাগনাইজ করছে, নট দ্য পিপল। যারা বিএনপি কে সমর্থন করে তারা তাকে পূর্ণ সমর্থন দিয়েছে, এবং তার এই যে গুলিবিদ্ধ হওয়ার পরে পিপলস রেসপন্স এইটাই বলছে। আরেকটা হচ্ছে সেনাবাহিনীকে উনি অ্যান্টাগনাইজ করেছে, সেনাবাহিনীকে সে অ্যান্টাগনাইজ করে নাই, সেনাবাহিনীর কমান্ডকে অ্যান্টাগনাইজ করে। এটা হচ্ছে আমার টেক। থ্যাংক ইউ স্যার। না, আমি সেনাবাহিনী বলতে কি, আমি সেনাবাহিনী অ্যাজ এ হোল বুঝাই নাই। আমি বুঝিয়েছি যে সেনাবাহিনীর সেনাবাহিনী যে এই 1-11 মতো ভূমিকায় যেতে গেলে কে করবে, এই ভূমিকা কে নিবে, নেতৃত্ব থেকে নিবে, তাই না? এই জিনিসটা তার অ্যাকচুয়ালি মেসেজটা ছিল সেই নেতৃত্বের প্রতি, যে আপনারা যদি এই সিদ্ধান্ত নেন সামরিক আইন জারি করবেন বা আবার আসবেন ফিরে, তাহলে বাংলাদেশের মানুষ মানবে না। প্রয়োজন হলে তারা সেনাবাহিনী কি বলে ক্যান্টনমেন্টের ইট খুলে আনবে। এই কথাটা একটু অতিরিক্ত হয়ে গেছে, বা আমি বলবো খুব জোরালো হয়েছে। বাট এটা যে কোনো সেনাবাহিনীর সদস্য, সেটা অবসরপ্রাপ্ত হোক বা তার চাকুরিরত হোক, তাদের কাছে এটা খারাপ লাগবে, আমার কাছেও এটা খারাপ লেগেছে। বাট আপনি যদি তার ভেতরের দিকটা দেখেন, সে কিন্তু আসলে কিন্তু তাই বাংলাদেশপন্থী। প্রথম কথা সেটা। নেক্সট হলো সে একজন তরুণ নেতৃত্ব, এবং তার কথার যে মেপে কথা বলার সময় তার নাই এখন, এবং সে সেটা এখনো শিখে নাই।
হ্যাঁ, সে শুনবো আস্তে আস্তে আপনাকে যখন জিয়াউল পরিপক্ব হাসান, হবে শেষ তখন করবেন সে প্লিজ। তখন সে তখন সে মেপে মানে কথা বলবে। সেনাবাহিনীর এক অংশকে বুঝিয়েছে, কিন্তু তারপরেও পুরো ক্যান্টনমেন্টের উপরে যে আক্রমণাত্মক কথা, সেটা আসলে আচ্ছা, এখানে আমি একটা কথা বলে দিই, আমি আপনাকে বলি, সেনাবাহিনীকে যারা সেনাবাহিনী সম্বন্ধে এই সমস্ত কথা বলছে, আমি বলবো, আমি যদি আমার সেলফ অ্যানালাইসিস করি, আমি বলবো আমাদের কিছু কিছু মানুষের কর্মকাণ্ড কিন্তু আমরা এটা আর্ন করেছি। হ্যাঁ, আমি যদি প্রতিটা মুহূর্ত যদি সেনাবাহিনী হলো দেশের মানুষের সেনাবাহিনী, প্রতিটা মানুষের তারা তাদের রক্ষা করা তার দায়িত্ব। আমরা যদি এই সমস্ত মানুষের নিরীহ মানুষদেরকে ধরে যদি আমরা তাদের প্রতি অন্যায় অত্যাচার করে থাকি, তাহলে তো এটা সাধারণ মানুষ তো এটাকে গ্রহণ করবে না। সুতরাং তাদের হ্যাঁ, যে অ্যাঙ্গার, এটা ধন্যবাদ। তারা প্রকাশ করবে, বাট এটা প্রকাশ করাটা কতটুকু উচিত অনুচিত এটা একটা অন্য বিষয়। কিন্তু আমি বলবো যে আমি যদি এরকম আচরণ করি, আই এম বাউন্ড টু রিসিভ দ্যাট পার্টিকুলার দ্যাট প্রেশার, আই এম বাউন্ড টু রিসিভ দ্যাট কমেন্ট, দ্যাট কাইন্ড অফ থ্রেট। অসংখ্য এবং ধন্যবাদ এটা আপনাকে, সুযোগ ছিল শুনবো আপনাকে সেনাবাহিনীর, আবার। সুযোগ ছিল কিন্তু সেনাবাহিনীর, যে সুযোগ ছিল সেনাবাহিনীর এই পরিস্থিতি, কারণ সেনাবাহিনী নিজেও জানে সে কতগুলি ভুল করেছে, তারা নিজেরাও জানে। আমার প্রশ্নটা হচ্ছে, যখন একজন একজন বুঝবান মানুষ, এইরকম একটা নেতৃত্বে থাকা একটা মানুষ যখন বুঝবে দ্যাট উই মেড সাম মিস্টেক, there is no harm telling to the nation that we made a mistake, we would like to beg apology to you for our all action, and henceforth we will not allow such things to happen in the future. এটা বললে কিন্তু অসংখ্য সেনাবাহিনীর ধন্যবাদ মান যায়। জিয়াউল হাসান। আমার মনে হয় আপনার পয়েন্ট আমরা বুঝতে পেরেছি বা দর্শকরা বুঝতে পেরেছে। আমাদের সাথে যুক্ত হয়েছেন মেজর মেহেদী, অবসরপ্রাপ্ত, এবং পচা শামুক হচ্ছে ওনার একটা প্ল্যাটফর্ম। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আর আমার দুই সিনিয়র স্যার আছে। স্যার আসসালামু আলাইকুম স্যার, আপনারা ভালো আছেন আশা করি স্যার। আমাকে আপনারা দুজনেই বোধহয় স্যার চিনেন, আপনাদের সাথে যদিও আমার টক শোতে পূর্বে কখনো যোগ করা হয় নাই, আজকেই প্রথম আপনাদের সুযোগ হলো স্যার। আমি অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। আমি আসলে একটু লেট করে ফেলেছি, কারণ আমার এখানে অনেক রাত, আমি একটু হ্যাঁ, অস্ট্রেলিয়াতে এখন অনেক রাত, মধ্যরাত মনে হয়। জি, যাই হোক, 3:30। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি একটু লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমানের কাছে একটু শুনতে চাই যে এখন যে পরিস্থিতি, এই যে বিএনপি জামাতের মুখোমুখি অবস্থান, আজকে শুনলাম যে রুহুল কবির রিজভী বলছেন যে সাদিক কায়েমের সাথে একটা ছবি দেখা গেছে যে গুলি করেছে। তো আমরা ইতিমধ্যেই জানি, কিন্তু সেই ছবিটা আসলে ফেক, সেই ছবিটা এআই দিয়ে তৈরি করা। আরেকটা যেটা, সবাই কিন্তু হাদিকে দেখতে গিয়েছে, হাদিকে আসলে একটা দল হিসেবে বা একজন প্রার্থী হিসেবে কেউ দেখছে না, বাংলাদেশের একজন সংগ্রামী মানুষ হিসেবে বা একটা বিপ্লবী হিসেবে কিন্তু দেখছে। তো সেখানে মির্জা আব্বাস দেখতে গিয়েছেন, তো ওনার সাথে খুবই খারাপ ব্যবহার করা হয়েছে। তো সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন বিএনপি জামাতের একটা ঝগড়ায় পরিণত হয়েছে এই বিষয়টা, হাদির ইস্যুটা। এটা কি কারো পরিকল্পিত কিনা আপনার কাছে মনে হয় কিনা, এটা আপনার কাছে শুনতে চাই। আর যেটা হচ্ছে যে হাদি কেন টার্গেট, যদিও জিয়াউল হাসান অনেক ব্যাখ্যা করেছে, তারপরে আপনার কাছে একটু শুনতে চাই। ধন্যবাদ। প্রথমে আমি বলবো যে অ্যাকচুয়ালি বাংলাদেশের যে টিপিক্যাল রাজনৈতিক প্ল্যাটফর্মে যেটা হয়, একটা আসন ভিত্তিক একজন আরেকজনের উপরে কাদা ছড়াছড়ি, এটা একটা একজন আরেকজনের প্রতি কাদা ছড়াছড়ি। এখানে বিএনপি এবং জামাত কেউ রুল ফলো করতেছে না, সে এইটার দায়ভার এটা দিয়ে থেকে কিছু ক্যাশ আউট করার চেষ্টা করতেছে, এটা থেকে ফায়দা। এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে একজন সংগ্রামী একজন নেতা গুলিবিদ্ধ হয়েছে এবং তারা ব্যস্ত আছে তাদের রাজনৈতিক ফায়দা লাভের জন্য। এখানে আমি বলবো যে আমার যে দৃষ্টিভঙ্গি ওসমান হাদির ব্যাপারে, সেটা হচ্ছে আমি জন্মের পর থেকে বাংলাদেশে যে ধরনের রাজনৈতিক দলগুলোকে দেখেছি, এইটা যেটা হচ্ছে জামাত আর বিএনপি যেটা করতেছে এইটা, বাট আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে ওসমান হাদি যেটা করতো, সে প্রতিদিন ফজরের নামাজ পড়ে রিক্সা, ভ্যান বা মোটরসাইকেলে করে বিভিন্ন জায়গায় যাইতো, গণসংযোগ করত, এবং তার কোনো এনাফ ফান্ড নাই, এটা ক্লিয়ারলি বোঝা যায়। ফান্ড থাকলে লোকজন অন্য ধরনের ইয়া করে বড় বড় সভা সমাবেশের আয়োজন করে, এবং এই যে সে এইভাবে গণসংযোগটা করছে, এটা অবশ্যই
বাংলাদেশের যারা ট্রেডিশনাল নেতৃত্ব মনে করি আমরা, যে একজন আগের মধ্যযুগে যেরকম হয়তো রাজার ছেলে রাজা হবে, তারাই নেতা হবে, এই ইয়াটাকে ভেঙে ফেলে যখন একটা রিয়েল নেতৃত্ব উঠে আসতেছিল, এটা সবার জন্য একটা থ্রেট। স্পেশালি এটা জিয়া স্যার যেটা বলেছে, ভারতের জন্য একটা বিশাল থ্রেট। কারণ তারা চায় যে যাদেরকে কন্ট্রোল করা যাবে, তাদেরকেই তারা বাংলাদেশের নেতৃত্বে দেখতে চায়। সো এখানে আমি বলবো না যে জামাত এবং বিএনপি যারা এক আরেকজনের কাদা ছোড়াছুড়ি করতেছে, আমরা এটা জানি যে মাত্র তফসিল ঘটনা হয়েছে। নর্মালি এই ধরনের আরো হানাহানি মারামারিটা হয় হচ্ছে নির্বাচনের আগে আগে বা মধ্যবর্তী জায়গায়, এবং এটা কখনো থার্ড পার্টি গিয়ে করে। সো এখানে আমি মনে করতেছি না এখানে এর মৃত্যুর পিছনে জামাত বিএনপি জড়িত। আমি মনে করতেছি এটার সাথে মানে আক্রমণের পেছনে, হ্যাঁ, আক্রমণের পিছনে এটার সাথে একদম ক্লিয়ার ভাষায় বলতেছি, এটার সাথে ভারত জড়িত। এবং ভারত, আওয়ামী লীগও বলবো, ভারত এবং আওয়ামী লীগ যৌথ। কারণ আপনি দেখেন যে গত 3 দিন আগে কতগুলো তাদের অডিও কনভারসেশন বেরিয়েছে। এবং আমরা সবাই জানি গত জুলাইতে সম্ভবত মেজর সাদেক নামে একটা অফিসার 198 দিন তার 26 ব্যাঙ্গেলের অফিসার অ্যাবসেন্ট ছিল। সে এটা ইনভেস্টিগেশনে এসছে, আমরা কিন্তু এটা কোনো ফলো আপ পাচ্ছি না। এবং তাকে পরবর্তীতে, আমি এটা প্রথমে স্ট্যাটাস দেওয়ার পরে 2 দিন শুধু লোকজনের গালি খেয়েছি যে আমি খালি গুজব ছড়াই। তারপরে কিন্তু 2 দিন পরে যখন তারা তাকে অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করার পরে বুঝলো যে হ্যাঁ, বা এই ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজনকে ট্রেনিং দিচ্ছিল। তাহলে আমরা কি এই হিসাব মিলাইতে পারি না? ওই ট্রেনিং পাওয়া ছেলেই হচ্ছে এই ফয়সল। কোনো প্রমাণ এখন পর্যন্ত নাই, কিন্তু এটা তো সত্য, মেজর সাদেক তাদেরকে ট্রেনিং দিয়েছে এবং এটার সাথে আওয়ামী লীগ জড়িত। এবং আর্মিতে একটা জিয়াস আর মেহেদি দুজনেই ভালোভাবে বুঝবেন যে একটা অফিসারের মানে একদিন অ্যাবসেন্ট থাকার সুযোগ নাই। একটা সেনাবাহিনীর যে সিস্টেম আছে, এখানে দৈনিক, সাপ্তাহিক, মাসিক রিপোর্ট দেওয়া হয় আর্মি হেডকোয়ার্টার। এখানে 198 দিন অফিসারটা অ্যাবসেন্ট ছিল। অবশ্যই সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বর মানে অ্যাপ্রুভাল এই জিনিসটা হয়েছিল। এটা আমাদের জনগণ এখনো মানে এটা নিয়ে এখনো আওয়াজ তুলতেছে না কেন আমি জানি না। এবং এই কারণেই এই যে ট্রেনিং এদেরকে দিয়েছে, দেওয়ার ফলে এই জিনিসটা হয়েছে। এবং ভারত থেকে আমি জুলকারনাইন স্যারের যদি আপনি পোস্ট দেখে থাকেন, যে ও বলতেছে যে 80 জন বা এরকম কিছু মানে দক্ষ 80 জন হ্যাঁ লোকজন বাংলাদেশের ভিতরে প্রবেশ করতেছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। এবং আমার কিছু ইন্টেলিজেন্স সোর্স আছে, এগুলোও বলতেছে যে ভারত এবং আওয়ামী লীগ জয়েন্ট ভেঞ্চার এখন বাংলাদেশকে অস্থিতিশীল করবে, হচ্ছে সামনের নির্বাচনটা হতে দিবে না তারা। অথচ প্রথম দিকে কিন্তু তখন তারা ভারতকে দিয়েই মানে তাদের প্রতিনিধি দিয়ে একটা রাজনৈতিক দলের মাধ্যমে বলেই দিই, বিএনপির মাধ্যমে বলানোর চেষ্টা করছে এখন ইমিডিয়েটলি নির্বাচনটা দরকার। কিন্তু এখন তারা এই নির্বাচনটা ভণ্ডুল করতে চাচ্ছে। এবং এই কারণেই আপনি যদি দেখেন যে এর আগে এই সরি এর আগে না, মানে এই হাদিকে যখন গুলি করা হয়েছে, এরপরে আপনি যদি রিলস ক্রস করতে দেখেন 10টার মধ্যে 4টা থেকে 5টা হবে না আওয়ামী লীগের লোকরা মানে উল্লাস করতেছে এটা নিয়ে। সো এইটা বোঝা যাচ্ছে যে এটা একটা তাদের বাংলাদেশকে অস্থিতিশীল করে ফেলার জন্য এবং যৌথ ভারত এবং আওয়ামী লীগের পরিকল্পনা। আপনি দেখেন এই ঘটনাটা কখন হলো, যার এর আগের সপ্তাহে কিন্তু বিডিআর পিলখানা রিপোর্ট হলো। বিডিআর পিলখানা রিপোর্টে কিন্তু ভারতের ইনভলভমেন্টটা একদম 100%। আগে যারা আমরা বিভিন্ন টক শোতে ভারতের নাম নিয়ে আলাদা আলাদাভাবে দিতাম, এটা এখন এস্টাবলিশড হয়ে গেছে। এস্টাবলিশ হয়ে যাওয়ার ভারত এখন ভয় আছে, আমরা যদি একটা আন্তর্জাতিক আদালতে যাই, এটা তাদের আন্তর্জাতিক ইমেজ এবং তাদেরকে একটা ব্যাকফুটিং এ ফেলে দিবে। তারা অলরেডি স্ট্রাগল করতেছে তাদের চতুর্দিকে যত নেইবার আছে তাদেরকে নিয়ে। সো এর সাথে যদি আন্তর্জাতিক আদালতে একটা মামলা দেয়, সো এই মামলাটা বা অন্যান্য প্রেশার যেন আমরা না দিতে পারি, তারা এখনকার আমাদের উপরে একটা পলিটিক্যাল প্রেশার তৈরি করার চেষ্টা করতেছে। এবং যারা নতুন নেতৃত্ব, যারা এই যে তাদের মেইন হচ্ছে কি বলে প্রতিপক্ষ হচ্ছে এই যারা এই জুলাই আন্দোলন নেতৃত্ব দিয়েছিল, এবং এদেরকে এবং আমাকে 2 জন ফোন করে বলেছে যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, মিলিটারি এবং প্রাইম মিনিস্টারের গোয়েন্দা সংস্থা এ থেকে ফোন করে বলেছে যে 150 জনের একটা লিস্ট আছে, এগুলোর মধ্যে যারা অনলাইনে কথা বলে তাদের নাম আছে। এটার মানে হচ্ছে আমাদের ভিতরে একটা ভীতি সঞ্চার করার চেষ্টা করতেছে, যে জিনিসটা আগে করেছিল। কিন্তু আমরা জানি যে এই জুলাই আন্দোলনে যারা ছিল তারা কি করেছে, পুলিশের একজন অফিসারের উদ্ধৃতি দিয়ে আমরা শুনেছি, মাসুদ স্বরাষ্ট্র মন্ত্রী যখন ছিলেন তার সামনে বলেছে যে একটাকে মারি একটাই মরে, আর কেউ মরে না। সো ওই স্পিরিটটাকে ভেঙে দেওয়ার জন্য এখন তারা এই
ইয়ার মাধ্যমে এই যে এবং অলরেডি যে শুটার যেটা আছে, শুটার তার রাজনৈতিক পরিচয় কিন্তু পাওয়া গেছে। এবং এই দেখেন রাজনৈতিক পরিচয়টা নিয়েও আবার হচ্ছে একটা ইয়া বলছে, রুল কবি রিজভি বলতেছে এটা নাকি জামাতের লোক এবং এটা নাকি পুলিশের কমিশনার বলেছে। বাট পুলিশের কমিশনার কিন্তু ক্লিয়ার করেছে এটা কোনো রাজনৈতিক দলের ইয়া যেটা, এটা আমার ওয়ালে এবং বিভিন্ন ওয়ালে আপনি পাবেন। সে অলরেডি হচ্ছে ছাত্র লীগের একটা সক্রিয় কর্মী এবং তার সাথে প্রেসিডেন্ট আব্দুল হামিদের সহ অনেক ইম্পর্টেন্ট লোকজনের ছবি আছে। ছবি আছে। তো এটা চোখ বন্ধ করে বলা যায় এটা হচ্ছে আওয়ামী লীগ এবং ভারতীয় একটা যৌথ অপারেশন। এবং আগামী এই যে 100 থেকে 150 জনের লিস্টটা বলছে, এটাকে আমি ফেলে দিতে চাচ্ছি না। এটা মাধ্যমে আমাদেরকে আগামী 1-2 মাস আমাদের মনে হয় একটু সতর্ক থাকতে হবে। এবং আমি মনে করি যে এই যে আমাদের এই যে অনিয়মগুলো হয়, এটার মূল কারণ হচ্ছে কোনো একটা আহ অপরাধ হলে এটার কোনো বিচার হয়, এবং অপরাধ করার বিচার না হওয়ার কারণে এটাই সংস্কৃতি। আমি আমার নিজের একটা উদাহরণ দিতে পারি। আমি যখন সিও প্যারাকাউন্টে ব্যাটালিয়নে ছিলাম, এর 15 দিনের মাথায় আমার ফোর্সমেট, আমার ইনস্ট্রাক্টর একটা অনিয়মের সাথে জড়িত হয়েছে। আমি সাথে সাথে ওকে নিয়ে র্যাঙ্ক ডাউন করে দিয়েছি, সার্জেন্ট থেকে ইয়া করে দিয়েছি। এর পরবর্তীতে আমি অ্যাটলিস্ট 1 বছরের মধ্যে কোনো মেজর ইয়া পাই না। এটা হচ্ছে এটা আপনারা যারা হ্যামলেট দেখেছেন যে আই নিড টু বি ক্রুয়েল টু বি কাইন্ড। সো আমাদের দেশের এই বিচারহীনতার সংস্কৃতিটাই আমাদেরকে এখানে নিয়ে যাচ্ছে। এবং আমি অবাক হয়ে দেখলাম যে এই ছেলেটা গত নভেম্বরে, যে হাদির যে শুটার, সম্ভাব্য শুটার, নভেম্বরে সে ডাকাতির জন্য 2টা বিদেশি পিস্তল সহ ধরা পড়ছে এবং 1 মাসের মধ্যে সে জামিন পেয়ে গেছে। এবং জামিন যে করেছেন সেটা হচ্ছে বিএনপির একজন আইনজীবী ফোরামের লোক এবং ফোরামের লোক। এখানে অনেকে বলতে পারেন যে এটা তো তার পেশা। হ্যাঁ, অফকোর্স এটা তার পেশা। এবং মোট কথা হচ্ছে আমরা এই পেশাগুলোর যে ফাঁক ফোকর আছে এগুলোও জানি। আমাদের আত্মীয় স্বজন ওখানে আইনজীবীর কাজ করে, আমাদের বন্ধু বান্ধব আছে সুপ্রিম কোর্টে। এখানে যতগুলা জামিন হয়েছে সবগুলোর সাথে বিএনপি ফোরাম জড়িত জন্য, কারণ এখন যেগুলা ইয়া করছে, যেগুলাকে জামিন করাচ্ছে, সব হচ্ছে বিএনপি ফোরামের আইনজীবী এবং প্রত্যেকে 2 থেকে 10 লক্ষ টাকা নিচ্ছে। এবং এই ধরনের কমপ্লেনও আছে যে কিছু কিছু এই অংশটা অর্ধেক খরচ করে তারা বিচারটা নিজের পক্ষে নেওয়ার জন্য ঘুষ প্রদান করে। আমি একদম ক্লিয়ার করে বলতেছি। সো এখানে এটা তার আইনজীবী হিসেবে তার অধিকার এটা বলার। আমাদের মোরাল রাইট যেটা, এই আমি যে বলবো যে এই ফয়সলকে যারা আইনজীবী ছিল, যারা বিচারক ছিল, তাদের প্রত্যেকের হাতে হাদির রক্ত লেগে আছে। কারণ তাদের এই কারণেই এই ছেলেটা বের হয়ে আসছে এবং হাদিকে তারা গুলি করতে পেরেছে। সো আমি মনে করি যে এই সিচুয়েশনে আমি আমার লাইভে গতকালকে আমি বলেছি যে বাংলাদেশের এখন যে পরিস্থিতিটা চলতেছে সেটার মানে হচ্ছে সেনাবাহিনী এবং জিয়া স্যার যেটা বলেছেন যে হাদি কেন সেনাবাহিনীর কথা বলেছে, কারণ এটা ক্লিয়ার যে সেনাবাহিনীর উপরে প্রফেসর ইউনূসের কোনো কন্ট্রোল নাই, গোয়েন্দা সংস্থাগুলোর কোনো কন্ট্রোল নাই। আমি আরো ইনসাইড স্টোরি হিসেবে জেনেছি যে মানে বাংলাদেশ সিচুয়েশনে আমরা এখন একটা পাকিস্তান বা অন্যান্য দেশের সাথে টাই করার চেষ্টা করতেছি, কিন্তু যে সমস্ত ইনফরমেশন বাংলাদেশের গোয়েন্দা সংস্থা দেওয়া হচ্ছে তার কিছুক্ষণের মধ্যে এটা ভারতের কাছে লিক হয়ে যাচ্ছে, দেওয়ার কিছুদিনের মধ্যে এটা ভারতের কাছে লিক হয়ে যাচ্ছে। সো আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর ভিতরে ভারত এমন ভাবে ঢুকেছে, এটাকে ক্লিনজিং না করা পর্যন্ত আমরা এইভাবে স্ট্রাগল করতেই থাকবো। এবং এটা যতক্ষণ পারবো না, সেটা হচ্ছে যতদিন মেজর জেনারেল ওয়াকারুজ্জামান দায়িত্বে আছেন, তার দায়িত্বে থাকার সময় মেজর সাদেক আওয়ামী লীগকে ট্রেনিং দিয়েছে, এটা আমাদের ভুললে চলবে না। উনি মডারেট আওয়ামী লীগকে সহ ইনক্লুসিভ ইলেকশন চেয়েছেন। উনি 626 জনকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। আমি আরো ইনসাইড স্টোরি জানি। সো এই সমস্ত ক্ষেত্রে আমি মনে করি প্রফেসর ইউনূসের দেশের জন্য যতটুকু আগায় নিচ্ছে, এবং এর সাথে আরেকটা যোগ হচ্ছে এই বিডিআর পিলখানা। এবং আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় যে ভারতীয় সফটওয়্যার ইস্যুতে, এগুলো কিন্তু আস্তে আস্তে ওদের ইয়া থেকে আমরা বেরিয়ে আসতেছি। এইটার জন্যই তারা এখন মরণ কামড় দেওয়ার চেষ্টা করতেছে। এবং আমি মনে করি যে বাংলাদেশ সেনাবাহিনীর যারা, আমি একটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, জেনারেল সেনাপ্রধান ছিলেন ইয়ার আগে, জেনারেল ওয়াকারের আগে ছিলেন জেনারেল শফিউদ্দিন স্যার। জেনারেল শফিউদ্দিন স্যার ছিল, আমি ওনার আন্ডারে 28 ছিলাম।
উনি আমাকে ক্লিয়ারলি বলতেছে যে ভারত আমাদের চতুর্দিকে ঘেরাও করে আছে, ভারতকে সাথে তো আমাদের মানে মানে যেটা উনি বুঝাইতে যাচ্ছেন নত জানো ইয়ে আছে। আমি বলছি, কেন থাকতে হবে? কিউবা আছে আমেরিকার পাশে, এখনো মাথা উঁচু করে দাঁড়ায় আছে। বাট এখানে আমি বুঝাইতে চাচ্ছি যে একজন সেনা প্রধানের মতো লোক যদি এই ভারতের এই হেজিমনিটাকে মেনে নেয়, তার মানে হচ্ছে আমি যখন আমার সিনিয়রকে দেখবো, আমার আন্ডার কমান্ড সব ওই লাইনে চলে যাবে। এখন অ্যাট প্রেজেন্ট তাই হচ্ছে। এখন যে সিনিয়রের যে লিডারশিপ যেটা আছে, সেটা সবই ভারতের কাছে নতজানু পররাষ্ট্রনীতি। এবং এই কারণে আপনারা দেখতেছেন 15 জন অফিসারকে তারা এখন এসি বাস দিয়ে আনা নেওয়া করতেছে। এবং জি অন্যান্য যে কোনো সময়, আমি যখন লেফটেন্যান্ট ছিলাম তখন আমি দেখেছি আমার সিও একজন ছিলেন যে মঞ্জুর হত্যা মামলার সাথে জড়িত ছিল, উনার নামে যেই অ্যারেস্ট ওয়ারেন্ট আসছে, হি ওয়াজ তাকে সাধারণত ফোর্স রিটায়ার করা দেওয়া হয়েছে, তারপর পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেছে। বাট এটার আমরা ব্যতিক্রম দেখতেছি এই প্রথম। এবং কিসের নামে জেনারেল ওয়াকার বলতেছে এটা হচ্ছে ভ্রাতৃত্ববোধ, কমরেডশিপ। এই কমরেডশিপ গত 16 বছরে ওনার ছিল না। উনি যখন আমি কয়েকদিন আগে আলম ফজলুর রহমান স্যারকে দেখলাম কনক স্যারের সাথে বলতেছেন যে জেনারেল ওয়াকারের যেহেতু ওখানে সিনিয়র উপস্থিত ছিল, এই জন্য তার এই তাকে ওখানে বাদ রাখা হয়েছে। আমি বলবো যে উনি সরাসরি তো জেনারেল হাকিমকে, ব্রিগেডিয়ার জেনারেল হাকিমকে এবং তারিক সিদ্দিককে অ্যাডভান্স দিয়ে উনি বলেছেন, এটা সাক্ষী আছে। এটার পরেও এই দেওয়াটা উচিত হয় নাই। এবং এটার মানেই হচ্ছে আমরা ভারতীয় হেজিমনির কাছে মানে হেড ডাউন করতেছি। এবং এটা থেকে যদি আমরা নিস্তার না পাই, বাংলাদেশকে আগামী 2 বছরে কোনো আরো আগামী 54 বছরে আমরা পারি না, নেক্সট 54 বছরে পারবো না, যদি আমরা এই হেজিমনিটাকে কন্ট্রোল করতে না পারি। আমাদেরকে তার মানে একটাই দাঁড়াচ্ছে, জেনারেল ওয়াকার এবং তার সাথে যারা আছে গোয়েন্দা সংস্থাগুলোকে যদি আমরা সংস্কার না করতে পারি, তাদের থেকে ভারতীয় ফ্রেন্ডলি যে সমস্ত এলিমেন্টসকে সরাইতে না পারি, আমাদের ফিউচার অন্ধকার। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি মেজর মেহেদী আপনার কাছে জানতে চাইবো যে মেজর সাদিকের যে ট্রেনিং এর খবর আমরা পেয়েছিলাম, তো ওনাকে মানে গ্রেপ্তার করা হয়েছে বা ওনাকে আইনের আওতায় আনা হয়েছে, কিন্তু এরপরে আমরা আসলে জানি না। এই ক্ষেত্রে আমরা কি স্বরাষ্ট্র উপদেষ্টাকে কি এটা থেকে মুক্ত রাখতে পারি কিনা এই সন্দেহ থেকে, যে আসলে উনি কি এটা জানতেন না যে মেজর সাদিকের পরবর্তীতে কি হয়েছে, বা কেন জনগণকে অন্ধকারে রাখা হয়েছে এবং কাদেরকে ট্রেন আপ করা হয়েছে, তারা এখন কোথায় আছে। তারপরে অস্ত্র উদ্ধার হয়নি, এখন আবার উনি ডেভিল হান্টের ব্যাপারে ঘোষণা দিয়েছেন। আবার এই যে ফয়সাল যে গুলি করেছে হাদিকে, তার জন্য 50 লাখ টাকা ঘোষণা করা হয়েছে। তো এই 24 ঘন্টার মধ্যে আসলে তাকে কেন গ্রেফতার করা গেল না, এই প্রশ্নগুলো হয়তো আমার মতো আরো অনেকের। আপনার কাছে শুনতে চাই যে আপনার ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমার সিনিয়র দুজন স্যার আছেন, প্রবাবলি ওনারা আমাকে সহযোগিতা করবেন। আমি প্রথমে যেটা শুরু করতে চাই সেটা যে কারেন্ট তথ্য নিয়ে, কারণ পুরাতন কিছু তথ্য অনেক আলোচনা অলরেডি হয়ে গেছে, হয়তো বা আরো অনেক সময় আমরা নিজেরাই আলোচনা করেছি, আমি নিজেও বলেছি। আমি যেটা লেটেস্ট দিয়ে শুরু করি সেটা হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি। যদি বর্তমান পরিস্থিতি, এখানে আমরা যে তিনজনই আছি, তিনজনই যেহেতু সেনাবাহিনীর প্রাক্তন অফিসার হিসেবে আছি, সেখানে আমাদের সবচেয়ে টাচি যে পয়েন্টটা সেটা হচ্ছে বিডিআর কার্নেজ। এটা হচ্ছে আমাদের তিনজনেরই, আমি স্বীকার করব যে এটা হচ্ছে আমাদের আন্দোলনের, মানে আমাদের মনের থেকে যদি আমরা আজকে কথা বলি বা আমরা দেশের জন্য সবার সামনে আন্দোলনের হিসেবে এটাকে জয়েন করি, তাহলে সেই যে আন্দোলনটা হবে হচ্ছে বিডিআর এর কমিশনের আমি সাক্ষ্য, এবং সেই সাক্ষ্য দেওয়ার পরে আমার লাইফ থ্রেট বেড়ে যায়, যে কারণে আমি দেশ ত্যাগ করতে বাধ্য হই এই বছর 2025-এর আগস্টের 29শে আগস্ট। আমি 11ই আগস্ট কমিশনকে যখন সাক্ষ্য দেই, তখন আমার সাথে ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার উপস্থিত ছিলেন, এবং উনি আমার পক্ষ হয়ে এবং আমি নিজেও কমিশনের কাছে আমার নিরাপত্তা দাবি করি, যে আমি একজন সাক্ষ্য, যে সাক্ষ্যটা দিয়েছি এই স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে, কারণ আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরাসরি রয়ের সাথে সংযুক্ত, এটা বিডিআর কমিশনের কাছে উপস্থাপন করি। কারণ আমি তো ওনার স্টাফ অফিসার ছিলাম 2003 থেকে 6। 2005 সালে আমি একজন ইন্ডিয়ান অফিসারকে আমাদের বিডিআর এর মধ্যে একটা অবস্থান করতে দেখি, এবং তাকে জানানো হয়, এবং তারপরও তিনি কোনো ব্যবস্থা নেন না, যার পথে আমার সন্দেহ জানে যে উনি বিডিআর এ থাকা অবস্থাতেই উনি রয়ের সাথে সংযুক্ত আছেন। এরকম একটা কন্ট্রোভার্সিয়াল মানুষের সম্বন্ধে আপনি এতগুলো বক্তব্য দিলেন। আমার বক্তব্য খুব ক্লিয়ার, কারণ আমি নিজে একজন সাক্ষ্য বিডিআর কমিশনের কাছে। সেটা আমার দুই সিনিয়র আছেন, ওনারা ভালো বুঝবেন যে এরকম একটা সাক্ষ্য দেওয়ার পরে তার কাছ থেকে কি কি এক্সপেক্ট করা যায়। আমি আসি যে লেটেস্ট যে ঘটনাটা আপনি বলতেছিলাম, আমার হাতে একটা নথি আসছে, সেটা হচ্ছে 25শে নভেম্বরে বিডিআর কমিশনের প্রধান আলম ফজলুর রহমান স্যার একটা চিঠি দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তারা বলেছেন যে তাদের বিডিআর কমিশনের মেয়াদ যেদিনকে শেষ হবে, তারপর থেকে তাদের নিরাপত্তার জন্য যে সকল
একটা গানম্যান এবং গাড়ি এটা যেন প্রদান করা হয়। পরবর্তীতে তারা 7ই ডিসেম্বরে আবার রিমাইন্ডার পাঠিয়েলেন, কিন্তু সেটা তারা আজকে তুলে নেওয়া হয়েছে। এখন আসেন, আমি নিরাপত্তাহীনতায় দেশ ভাঙলাম, আমাদের এই 7 জন কমিশনের মেম্বাররাও কি এখন দেশ ত্যাগ করবেন? আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ফাংশন করে কি করে না, কি করে তার একটা একদম লেটেস্ট একটা নমুনা তুলে ধরছি আপনার সামনে। তারা নিরাপত্তাহীনতায় ভুগতেছেন, তাদের একজন কমিশনের সাথে আমার কথা হয়েছে, তারা নিজেরা নিরাপত্তাহীনতায় ভুগতেছেন। কেন নিরাপত্তাহীনতায় ভুগবেন, যেখানে তারা বিডিআর এর কমিশন হিসেবে বিডিআর এর সাক্ষ্য দিয়ে প্রমাণ নিয়ে একটা তদন্ত কমিশনে ছিলেন। তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা আসলে কার? তাদের নিরাপত্তার দায়িত্বটা হচ্ছে আজকে বর্তমান সরকার প্রধানের এবং সরকারে যারা আছেন তার মধ্যে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে এটা মন্ত্রণালয় হিসেবে দায়ভুক্ত। অতএব তাহলে সেই দায়ভুক্তর জায়গা থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছে এটা দায়িত্ব, কিন্তু উনি দায়িত্ব তো পালনই করছেন না, রাদার উনি কোনো একটা আদেশের আজ্ঞাবহ করছেন। এবং সেই আদেশটা আমি আপনার এই টকশোতে এর আগেও বলেছি, ওনাকে আদেশ দেন হচ্ছে জেনারেল তারেক সিদ্দিকী, যিনি আগের এখানে আমাদের দেশে 16টা বছর আমাদেরকে অত্যাচার করেছেন, আমাদের দেশকে অত্যাচার করেছেন, বহু গুম খুনের সাথে জড়িত আছেন, এবং তিনি হচ্ছে এই আদেশদাতাদেরকে এখনো আদেশ দিয়ে চলেন। এবং তার মধ্যে বর্তমান সেনাবাহিনী প্রধানও তার বাইরে না, বর্তমান ডিজিএফআই প্রধানও তার বাইরে না। আমি একদম নিজে যেহেতু সাক্ষ্য প্রমাণ, আমি এখানে আপনাকে আমার সাক্ষ্যগুলোকে উপস্থাপন করলে আপনি সাক্ষ্য হিসেবে একটা প্রমাণ দেখাতে পারবো যে কেন হাদি আজকে এই অবস্থায় পড়েছে। হাদি এই অবস্থায় পড়ার যথেষ্ট রিজন আছে, যেটা অনেক আগের থেকেই ইন্ডিকেশনস গুলো বলা হচ্ছিল, এবং এটা বলার ব্যাপারে আমিও যেমন অনেকবারই বলেছি যে এই যে স্যারও যেটা বললেন যে খুব জঙ্গি হতে পারে যাদেরকে আইনগতভাবে যাদের নামে ক্লেইম আছে, যারা অস্ত্র সহ ধরা পড়েছে তাদেরকেও জামিন দেওয়া হয়েছে, এবং যারা ছাত্রলীগের সাথে বা বিভিন্ন এরকম ক্যাডার বাহিনীর সাথে যুক্ত ছিল তাদেরকে দেওয়া হয়েছে, এবং দেওয়ার পরে তাদেরকে যে নালিশ করে নাই ডিজিএফআই, তাদেরকে দিয়ে ডিজিএফআই যে হাদিকে মারায় নাই, এটার সাক্ষ্য প্রমাণ এই মুহূর্তে আমার কাছে নাই বিধায় আমি বলবো, আমাদের যে সকল উপাত্ত আমাদের কাছে আছে তাতে প্রমাণিত হয় যে এটার সাথে ডিজিএফআই জড়িত, এবং ডিজিএফআই বর্তমান জেনারেল জাহাঙ্গীরকে এটা উত্তর দিতে হবে। উনি আমাকে যেমন 21শে মে একটা আমার দেশে একটা আমি টক শো করি, যেখানে জেনারেল জাহাঙ্গীরের 2014 সালে ন্যাশনাল আইডি কার্ডের সাথে সংযুক্ত থাকার বিষয়টা উপস্থাপন হওয়ার পরে আমাকে ডেকে নিয়ে যে থ্রেট করেন, তাহলে সেই লোক যে হাদিকে মারতে পারবেন না এটা আমি বিশ্বাস করব না। আমি নিজে যেহেতু এরকম একটা ইনসিডেন্টের সাথে যুক্ত, তাহলে সে যে এই হাদি যে তার রসনালের বাইরে এটা আমি কিভাবে অস্বীকার, আমি জানবো না। অবশ্যই এরকম একটা ঘটনা ঘটতেই পারে। তার মানে হচ্ছে আমাদেরকে শুদ্ধি অভিযানটা যদি করতে হয়, তাহলে আমাদেরকে প্রাতিষ্ঠানিক শুদ্ধি অভিযানটাকে আগে হাত দিতে দরকার ছিল, যেটা অনেক বছর ধরে আমরা কথা বলে আসতেছি সবাই। সেটা হচ্ছে এতগুলো সংস্কার হয়েছে, সেটা কিন্তু আমাদের সেনাবাহিনীর সংস্কার কমিশন গঠন হয় নাই, সংস্কারের আজ পর্যন্ত কোনো আলামতই নাই, কোনো সংস্কার তৈরি হয় নাই, কোনো সংস্কার হয় নাই। কেন হয় নাই সেটা আমার থেকে ভালো আমার আরো সিনিয়র আছেন, ওনারা ভালো বলতে পারবেন, বাট আমি যতটুকু বুঝি সেটার মূলত কারণ হচ্ছে আমরা এখনো পর্যন্ত জেনারেল তারেক সিদ্দিকীর সেই মিলিটারি অ্যাডভাইজারি রোলের থেকে বের হই নাই। কারণ যিনি পরবর্তীতে যিনি অ্যাডভাইজার হয়েছেন, তাকে এখনো পর্যন্ত তার চেয়ারে ক্ষমতায়ন করে কোনো কাজকে আমরা করতে দেখি নাই। আমরা এখনো পর্যন্ত খলিলুর রহমান সাহেবকে কোনো স্টেটমেন্ট দিতে দেখি নাই যে আমরা এতগুলো কথা যারা উপস্থাপন করতেছি, এতগুলো ফেইলিয়ার নিয়ে কথা বলছি, উনি কি একটা স্টেটমেন্ট দিয়েছেন আজ পর্যন্ত? উনি কেন স্টেটমেন্ট দিতে পারেন না? কেন উনি জাতির সামনে পরিষ্কার হতে পারেন না যে আমাদের ডিজিএফআই এর এনএসআই এর রোলটা কি এই ক্ষেত্রে? কেন এখানে আমরা এতগুলো যারা মিডিয়াতে আছেন তারা কি করে আইডেন্টিফাই করে বের করে দিচ্ছেন যে এটা ফয়সাল নামে একটা ব্যক্তি যে এই হাদির সাথে 2 দিন ধরে ঘুরতেছে, হাদির ওই সময় ফুটেজ থেকে তারা কেন আবিষ্কার করে বলে দিতে হবে যে এই লোকটাই সম্ভাব্য খুনি হতে পারে? এবং তাকে যে কেন বের করতে পারলো না, তারপরেও তো ওনাকে আমি সেটাই আসতেছিলাম। আমার পুরস্কার ঘোষণা যেটা মনে হয় এটা অবশ্যই ডিজিএফআই সংযুক্ত আছে 100%, কারণ না হলে তাকে দেখা যাচ্ছে যে ডেফিনেটলি এটা দেখেন যে বর্ডারের বাইরে তাকে পার করে দেওয়া হয়েছে। তাকে স্যার এই যে মোস্তাফিজ স্যার যেটা বললেন যে এর আগে যে সাদেক যে ট্রেনিং দিয়েছে সে যে এই ট্রেনিং এর একজন অংশ না, কারণ আপনাকে আমি গত টক শোতে বলেছি যে এই ধরনের কিলিংটা প্রেসক্রাইবলি কোনো নর্মাল কিলিং না, এটা কোনো ট্রেন কিলিং। কারণ তাকে এরকম একটা চলন্ত মোটরসাইকেল থেকে এরকম পিন পয়েন্টেড কোথায় গুলি করতে হবে এবং সেই গুলিটা কতটুকু কোন অস্ত্র দিয়ে গুলি করতে হবে এবং সেখানে যে সে মৃত্যু নিশ্চিত করতে হবে, এই ধরনের ট্রেনিং করা ছাড়া
নর্মাল সাধারণভাবে এটা গুলি করলে এটা পাওয়া যাবে না। এটা 100%। মেহেদী, আমি তোমাকে এটা একটু একটা কথা এখানে ইনক্লুড করি। ও যে পিস্তলটাতে গুলি করেছে যেটা শুনেছি হচ্ছে .22 আর .22 হচ্ছে মোসাদের সিগনেচার ব্র্যান্ড এবং তার দ্বারাই কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা প্রশিক্ষিত। ইট ইন্ডিকেটস দ্যাট .22 আমি কিন্তু এর আগে বাংলাদেশের কোনো অ্যাসাসিনেশনকে .22 ইউজ করতে দেখি নাই। সো ইট ইন্ডিকেটস দ্যাট হি ইজ ট্রেইনড বাই সামওয়ান সিমিলার। থ্যাংক ইউ, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ স্যার। স্যার এইটা যদি আপনাকে বলি তাহলে আমাদের তো আসলে হিস্ট্রি তো অনেক কিছুই বলে, যেমন ধরেন সে মুক্তিবাহিনী যদি আমরা যখন শেখ মুজিবের সময় ব্যবহার হয়েছিল তাদের অস্ত্রগুলোকে যদি আমরা দেখি ওই অস্ত্রগুলো কোথা থেকে আসছিল, সেই অস্ত্রের উপরে যে বই পড়া যায় সেই বইতেও দেখা যায় যে এই অস্ত্রগুলো দিয়ে গেছিল তখন রাশিয়ার যে মানে ব্লক থেকে। তার মানে হচ্ছে তখন রাশিয়ার ব্লকের সাথে কাদের যুক্ত ছিল, সেই তার মানে রয়ের আধিপত্য থেকে আমরা এখনো বেরোতে পারি নাই। এখন এই জুলাই আন্দোলনের পরে আমাদেরকে বের হতে হবে। সেই বের হতে গেলে কি কি স্টেপ করতে হবে সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি, সেই জায়গায় আসে হচ্ছে হাদির উপস্থাপনটা। হাদি স্পষ্ট ভাষায় বলেছিল যে আমরা দাসত্ববোধটাকে আর নিব না। আর আমি জিয়া স্যারের সাথে একটু স্যার কন্ট্রাডিক্টরি করবো, মাফ করে দিবেন। হাদি যদি বলে থাকে যে প্রত্যেকটা সেনাবাহিনীর ইট খুলে খুলে নিয়ে আসবে, এটাকে আমি সমর্থন করি। কেন, কখন বলেছে? যেই সময়টা বলেছে সেই সময়টাকে আপনি ভালো করে খেয়াল করবেন, যে সময়টাকে পুরো জাতিকে থ্রেট করা হচ্ছে, যে ফুল স্টপ দেওয়া হয়েছে বিডিআর নিয়ে কথা বলার জন্য বলা হয়েছে। তো সেইটা নিয়ে যদি আমাদের মতো আপনার আমার মতো লোককে আসলে দাঁড়ানো দরকার ছিল, আমরা দাঁড়াতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আমরা না দাঁড়াতে পারে ওই একজন হাদি এসে দাঁড়িয়ে বলতেছে যে আমাদেরকে এইভাবে করা উচিত, যেখানে আমাদের সেনাবাহিনী প্রধান বলতেছেন যে ডিসেম্বরে ইলেকশন হবে। উনি ডিসেম্বরে ইলেকশনে বলার কে? তার মানে ইলেকশন ইনক্লুসিভ হবে, উনি ইলেকশনে বলার কে? সেইগুলো প্রশ্নগুলোকে আসলে আমি আপনার কথা বলার কথা ছিল, সেখানে এসে হাদি কথা বলেছে। এটা স্যার আমাদের ব্যর্থতা, আমি মনে করি এটা আমার ব্যর্থতা, আমাকে নিতে হবে। আমরা স্যার যদি আজকে আপনি যেটা বলতেছেন সবাইকে যদি হাদি হতে হয়, তাহলে আপনাকেও হাদি হতে হবে, আমাকে হাদি হতে হবে, স্যারকে হাদি হতে হবে। এগুলো হচ্ছে আমাদেরকে হাদি হতে হবে, তাহলেই স্যার আমরা এই মুক্তি পাবো। আদারওয়াইজ তো মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই। যেমন আমি নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছি বলতেছি, তার মানে হচ্ছে আসলে স্যাক্রিফাইস করে দিয়েছি, তার মানে আমাদেরকে আসলে শেষ করা যাবে না। এই জন্য রাত 3:30টার সময় উঠে এসে আপনাদের টক শোতে থাকতে হবে, এটা আমার ইনটিউশন এই কারণে, কারণ আমার দায়িত্ববোধটা রয়ে গেছে, আমি এই দায়িত্ববোধ থেকে এখনো বেরোতে পারি নাই। আমি স্যার আপনার কাছে একটা প্রশ্ন করবো, জিয়া স্যার, আপনি যদি কিছু মনে না করেন। 2009 সালে যখন বিডিআর এর ঘটনা ছিল তখন স্যার আপনি ডাইরেক্টর অপারেশন ছিলেন, তাহলে আপনি স্যার বলেন যে এমবিএমএল এর কোন ধারাতে আমাদের বলা ছিল যে আমরা ওই অপারেশনে কেন বিডিআর কে মানে আমাদের 46 ব্রিগেড অ্যাটাকটা করতে পারে নাই? কোন আদেশটা কে দেয় নাই? আপনি কি এজিস ব্রাঞ্চের আন্ডারে এজি দেন নাই, নাকি চিফ অফ আর্মি দেন নাই? আর আমাদের এমবিএমএল এর কোন লয়তে বলা আছে যে আমরা ডাইরেক্টলি অপারেশন করতে পারবো না? কোথায় আমাদেরকে এরকম বাধা ছিল? তার মানে স্যার বাধাগুলো যদি আমরা নিজেরাই ওই বাধাগুলোকে অতিক্রম করতে না পারি, আমাদেরকে কি হাদিরা এসে অতিক্রম করে দিবে? এটা কি স্যার আমরা আশা করি? আমরা আশা করি না স্যার। আমাদের আসলে শুদ্ধি অভিযানটা আমাদের ঘর থেকেই করতে হবে। সেটা হচ্ছে স্যার আমি আপনাদের মাধ্যমে দাবি তুলতে চাই, আমাদের এই জেনারেল মানে জাহাঙ্গীর স্যার যদি ডিজিএফ এর ডিজি হয়ে থাকেন, জেনারেল জাহাঙ্গীর স্যার যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়, তাদেরকে প্রশ্ন তোলার মতো আমাদের নৈতিকভাবে দায়িত্ব থাকবে যে আমরা তাদেরকে প্রশ্ন তুলবো। কারণ হচ্ছে তারা তাদের দায়িত্বগুলো ঠিক মতো করছেন না। এই যে বিডিআর এর যে কমিশনের যদি আজকে কোনো হতাহত হয়, তাহলে কি মেসেজটা যাবে? যে বিডিআর কমিশন যে রিপোর্টটা দিয়েছে সেটা বিচারটা হবে না, বিচারটা থমকে যাবে। তাহলে আমাদের তাহলে সফলতা কি দাঁড়ালো? আমরা এতদিন ধরে ধাক্কাধাক্কি করে একটা কমিশনের রিপোর্ট পাইলাম, কিন্তু সেই বিচারটা পাইলাম না, সেই আগে জিরো। তাহলে আমাদের এই 16 বছরের মানে আমাদের মানে এই ওয়েটিংটা কি জিরো হয়ে যাচ্ছে না? তাহলে এই জিরো হয়ে যাওয়ার ভিত্তিতে আমাদের করণীয় কি? আমরা কি কি করছি? আমি স্যার মানে এই প্রশ্নগুলো আপনার কাছেও রাখছি, বিকজ আপনি এখানে মোস্ট আছেন, আপনি আমাকে সহযোগিতা করবেন স্যার। আর আমাদের স্যার হাদির ক্ষেত্রে পরিষ্কার কথা, হাদি যদি যা যা করেছে আমি তাকে স্যার 100% আগে সমর্থন করি। কেন সমর্থন করি? কারণ সে যেটুকু করেছে সেটা হচ্ছে দেশত্ববোধ থেকে করেছে। আমরা দেশত্ববোধ নিয়ে যদি থাকি তাহলে আজকে স্যার এই যে আমাদের এত আলোচনা, আমরা এখানে আছি। আর যদি দেশত্ববোধ না থাকে তাহলে স্যার এই আলোচনার কোনো দরকার নাই, আমাদের আলোচনাগুলো জিরো হয়ে যাবে যদি আমাদের দেশত্ববোধ না থাকে। দেশত্ববোধ যদি থাকে তাহলে সেখান থেকে প্রত্যেকটা জিনিসকে আগে অ্যাকসেপ্টেবিলিটিতে থাকতে হবে। হাদি মানে সেনাবাহিনীর বিরুদ্ধে যে কটা কথা বলেছে, সে সেনাবাহিনীকে অপমান করে কথা বলেছে, তাহলে এই অপমানিত হওয়ার জন্য সেনাবাহিনী ওই মুহূর্তে কি কি কাজ করেছে? সেনাবাহিনী কি যদি স্যার যৌথ বাহিনী যদি মাঠে থাকে, তাদেরকে যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া থাকে, তাহলে বিএনপি চাঁদাবাজি করে কিভাবে? বিএনপিকে চাঁদাবাজি করতে কে দিয়েছে? এই সেনাবাহিনী তো দিয়েছে। আমি নিজে তার প্রমাণ। খুলনার একটা ইউনিভার্সিটি দখল হচ্ছে,
মানে বিএনপির একটা দল দখল করতেছে, ওইখানকার যে টাস্ক ফোর্সের যে অফিসার আছে তাকে ফোন করে জিজ্ঞেস করলাম যে ভাই এরকম একটা অফিসার হচ্ছে, একজন উপাচার্যকে ছাত্ররা তুলে নিয়ে যে তার জামা কাপড় ছিঁড়ে ফেলতেছে, তুমি কি করতে পারো? বলে আমাকে উপরের থেকে আদেশ দিচ্ছে এগুলো কিছু না করার জন্য। তার মানে হচ্ছে মানে ওই যে বিএনপি ওটা করতে হবে তাকে তাদের আদেশ দিয়ে দেয়, তার মানে এটা তো আমি নিজে প্রমাণিত দেখেছি, এরকম ইনস্ট্যান্সেস আমার কাছে আছে। তো তার মানে হচ্ছে সেনাবাহিনী প্রধান এখানে সবচেয়ে বেশি কন্ট্রোভার্সিয়াল, আমাদের বর্তমান সেনা ডিজিএফআই ডিজি সবচেয়ে বেশি কন্ট্রোভার্সিয়াল, আমাদের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা সবচেয়ে বেশি কন্ট্রোভার্সিয়াল। তাদেরকে তাদের জায়গা থেকে আগে ছেড়ে দিয়ে সম্মানে বেরোয় যেতে হবে, একটা অবস্থান তৈরি করে দিতে হবে যেখান থেকে বাংলাদেশ নিজে আবার গড়ে উঠতে পারে, একটা ভালো ইলেকশন হতে পারে, এবং ভালো একটা ইলেকশনের মাধ্যমে একটা দল, সে যে দলে আসুক, সেটা জামাত আসুক আর বিএনপি আসুক আর এনসিপি আসুক বা সবাই মিলে আসুক, একটা দেশ গড়া যাবে। সেই জায়গা থেকে আমি মনে করি স্যার আমাদের অবস্থান খুব ক্লিয়ার হওয়া উচিত যে এটা দোষ ভার ডিজিএফআই আছে, ডিজিএফআই এই দোষ ভার নিতে পারে না, এড়াতে পারে না, স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারে না। এই আমি আমার আমার ইন্টুইশনের থেকে বলতে চাচ্ছি, এই যে ক্লিয়ার হাদিকে আঘাত করেছে তাকে সসম্মানে দেখেন যে এই বর্ডার পার করে দিয়ে ইন্ডিয়া পার করে দেওয়া হয়েছে, তাকে আর পাবেন না। তা না হলে এর সাহস করতে হয় এইরকম একটা বর্তমান অবস্থার মধ্যে হাদির মতো একটা ফিগারকে সে ফায়ার করতে পারে, কারণ ডেফিনেটলি তাকে পিছনে কেউ না কেউ ব্যাকিং দিচ্ছে। সেই ব্যাকিং লোকগুলো যারা, তাদেরকে আমাদের বিচারের আগে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বিডিআর এর যে কমিশনের রিপোর্টটা হচ্ছে সেটাকে বিচারের আওতায় আনতে গেলে কি করতে হবে, আমি আপনাদের কাছে স্যার এই বক্তব্যগুলো জানতে চাইবো। ধন্যবাদ স্যার। জি, অসংখ্য ধন্যবাদ জিয়াউল হাসান। আপনি বলবেন অবশ্যই। মেজর মেহেদী যে জিজ্ঞেস করেছেন, আমি সাথে যেটা যুক্ত করতে চাই, আমরা যে কোনো বক্তব্য সরকারের পক্ষ থেকে যেটা দেওয়া হয় বা কোনো দলের পক্ষ থেকে দেওয়া হয়, আমরা দেখি যে তাৎক্ষণিক ভারতের একটা প্রতিক্রিয়া থাকে, কিন্তু বিডিআর হত্যার ব্যাপারে আজ পর্যন্ত আমরা কোনো প্রতিক্রিয়া দেখিনি। তাহলে তারা কি অন্যভাবে খেলার চেষ্টা করছে কিনা, এটা একটি বিষয়। এবং ডক্টর খলিলুর রহমানকেও আমরা বেশ কয়েকদিন থেকে কোনো বক্তব্য শুনছি না, উনি আসলে কি করছেন। আর নিরাপত্তাহীনতায় যদি বিডিআর কমিশন ভোগে, তাহলে তো এটা মানে এখানে তাদের নিরাপত্তা তাহলে নিশ্চিত করা হয়নি কেন? হাসিন আক্তার, আমি জাস্ট আপনাকে একটু বলতেছি, স্যারকে জিয়াউল আহসান বলবেন না, স্যারের নাম জিয়া হাসান, বারবার জিয়াউল হাসান ওই বলেন। যে ওনার তার নামটা উনিই লিখেছে, জিয়াউল হাসান, হ্যাঁ আমার জিয়াউল হাসান, হাসান নট আহসান, এ নাই হাসান। ঠিক আছে, ইটস ওকে। আমি নাম নিয়ে অতবার আই এম নট ওয়ারিড অ্যাবাউট জিয়াউল হাসান বললি আই এম নট বিকামিং জিয়াউল হাসান। খুনি জিয়াউল হাসান চলে আসে। না আমি ওইটা না, দ্যাটস ফর শিওর। ওইটা হইলে তো এতক্ষণে অন্য জায়গায় থাকতাম। আচ্ছা, আমি আসি প্রথমে বিডিআর অপারেশনের ব্যাপারটা, যে আমরা কেন অভিযান চালাতে পারি নাই। আমি প্রথমে একটা কথা বলি, যে সেটা হচ্ছে যে আমি কিন্তু একটু আমি একটা চাইনিজ একটা কনফিউশিয়াস প্রভাব আছে, সেটা হচ্ছে যে সেলফ ক্রিটিসিজম ইজ দ্য বেস্ট ক্রিটিসিজম টু মেক ইউ বেটার। তো আমাদের যে ব্যর্থতা, প্রথম কথা হলো যে বিডিআর এর যে হত্যাকাণ্ড হয়েছে সেটা তো জঘন্য একটা হত্যাকাণ্ড, কোনো সন্দেহ নাই। এবং এখানে ইনকোয়ারিতে বেরিয়ে এসেছে যে কোন সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ এটার প্ল্যানিং এ ছিল। আমি সবকিছু বাদ দিয়ে আমি বলবো যে আমি একটা মিলিটারি অফিসার হিসেবে আই কনসিডার ইট টু বি এ সিভিয়ার মিলিটারি ফেইলার। এটা কেন? বিকজ একটা ইনফ্যান্ট্রি ব্রিগেড উইথ অল ইটস ফায়ার পাওয়ার, তাকে ডিপ্লয় করা হয়েছে। এমনি মুখে মুখে কোনো ব্রিগেড ডিপ্লয় হয় না সেনাবাহিনীতে। সেনাবাহিনীতে অর্ডার ছাড়া কোনো ডিপ্লয়মেন্ট হয় না, এবং অর্ডার ছাড়া ব্রিগেডের হাকিমও যায় নাই। যদি তাই যেত তাহলে সে তার নিজের ইচ্ছাইতেও যেতে পারে না, তাকে কেউ না কেউ আদেশ দিয়েছে। যদি সে আদেশ পেয়ে থাকে সেটা সে সেনা সদর থেকেই পেয়েছে, এবং সেই আদেশে তাকে মিশন দেওয়া হয়েছিল। মিশনটা খুব পরিষ্কার ছিল, সেটা হলো সেনাবাহিনীর অফিসারদেরকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। এটার জন্য আমি মনে করি যে ফিল্ড কমান্ডার একজন যখন ডিপ্লয়মেন্টে চলে গেল, তার রেকগনাইজেন্স স্টেজেই যদি সে শত্রু পক্ষ থেকে কোনো গুলিবিদ্ধ হয়ে থাকে, তার একজন সৈনিক গুলিবিদ্ধ হয়েছিল, এরপরে ব্রিগেডিয়ার জেনারেল হাকিম, আমার কমন সেন্সে বলে, এরপরে আর কোনো অর্ডারের প্রয়োজন নাই। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে, আমি যখন বুঝতে পারছি যে আমাকে এখানে এতজন অফিসার আটকে আছে, এবং উনি নিজেও অনেক 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 টেলিফোন রিসিভ করেছেন, কারণ ভিতরে থেকে অফিসাররা যখন
চিৎকার চেঁচামেচি করছিল বা তারা যখন কাকুতি মিনতি করছিল যে তোমরা পাঠাও, তা আমরা কিন্তু অলরেডি তাদেরকে বলেছি যে ব্রিগেড 46 ব্রিগেড চলে গেছে, এবং 46 ব্রিগেড যে গেছে, প্রত্যেকটা মানুষ গেছে, এটাকে আমি কাউন্ট করেছি জাহাঙ্গীর গেটে দাঁড়িয়ে থেকে। আমার একজন স্টাফ অফিসার দাঁড়িয়ে থেকে কাউন্ট করেছে। সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদ চেষ্টা করেছিল আমাকে বলার যে আসলে তো আমরা প্রস্তুত ছিলাম না। একদিন উনি কথায় কথায় বলছিলেন আমরা তো আসলে কিছু করতে পারতাম না। আমি বলেছি স্যার আমরা অনেক আগে প্রস্তুত ছিলাম, এবং বাই 10:40 উই ওয়ার ইন দ্য। হ্যাঁ, তুমি কিভাবে বলো এটা? কারণ আমি তো তার ডাইরেক্টর মিলিটারি অপারেশন। আমি বললাম স্যার আই হ্যাভ দ্য নোট অফ এভরি কন্টিজেন্ট দ্যাট হ্যাজ পাসড জাহাঙ্গীর গেট। উনি আমাকে বলতেছেন এটা কাউকে বলো না। তার মানে উনি উনার যে অপরাধটা উনি ঢাকার চেষ্টা করছে। হ্যাঁ, আমি ওই ডকুমেন্ট আমি 15 বছর আমার ব্রিফ কেসে ক্যারি করেছি। এরকম একটা কমিশন যদি আসে তাহলে সেই কমিশন পাবে এই ডকুমেন্ট। এবং আমি শুধু তাই না, এর পরের যে ডেভেলপমেন্টগুলি, কে মিলিটারি অপারেশন না হওয়ার জন্য দেয়ালের মতো বাধা হয়ে দাঁড়িয়েছে, আমরা তাদেরকেও আইডেন্টিফাই করেছি ওই তখনই। এবং অফিসাররা যখন খেপে গেল, তখন আবার কারা কারা এই সমস্ত অফিসারকে নাম নোট করে করে তৎক্ষণাৎ চাকরি থেকে বিদায় দিয়েছে সেটাও দেখেছি। তো সুতরাং এগুলি তখন, এবং এগুলি দেখেছি বলেই, এত কিছু জানি বলে আমিও আমার চাকরি শেষ করতে পারি নাই। কারণ তার আগেই আমি ওখান থেকে 5 মাসের মধ্যে ডাইরেক্টর মিলিটারি অপারেশন থেকে সরে গেছি। এরপর আরো ব্যাপার ছিল, এরপরে আমাদের যে ডিজিএফআই এর প্রধান ছিলেন উনি এটার মধ্যে কমপ্লিটলি ইনভলভ ছিলেন, এবং উনি ছিলেন ইনভলভ শুধু না, উনি ছিলেন ফ্যাসিলিটেটর, এবং ওনার সাথে ওনার পছন্দের যে মানুষগুলি ছিল তারাও ছিল ফ্যাসিলিটেটর। এবং এটা আমরা নিজে চোখে দেখেছি। ভারতীয় সেনাবাহিনী সীমান্তের ওপারে জড়ো হচ্ছিল, সেই ব্যাপারটা আমরা খবর পেয়েছিলাম। এটা ডিজিএফআই প্রধান জানান নাই, এবং এই জিনিসটা ডিজিএফআই প্রধানকে কেন বলা হলো যে আপনি কেন আমাদেরকে এই গোয়েন্দা তথ্য সময় মতো দেন নাই, এই জন্য জেনারেল সিনা ইবনে জামালিকে বের হয়ে যেতে হয়েছে। তাকে এই ঘটনা হওয়ার 48 ঘন্টার মধ্যে তাকে পোস্টিং করে দেওয়া হয়েছে। তো সুতরাং আমি এই সমস্ত অনেক কিছুই দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা হলো, আমি বলবো যে রাজনৈতিক নেতৃবৃন্দ যে প্ল্যানিং করেছিল, আমাদের গোয়েন্দা সংস্থা যখন তাদের সহযোগী ভূমিকায় থাকে, আমরা কোনোদিন এই সমস্ত যুদ্ধে জিততে পারবো না। কারণ আমরা যে সমস্ত গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে আমাদের শত্রুকে আইডেন্টিফাই করব, সেই গোয়েন্দা সংস্থাই যদি আমার শত্রুর সঙ্গে মিলে আমাকে তোমাকে মারার প্ল্যান করে, তাহলে এই দল বা ওই রাজনৈতিক দলের সদস্যরা তারা বাংলাদেশের সেনাবাহিনী এবং বাংলাদেশের কোনো বাহিনীর বন্ধু হতে পারে না। আমি এখন চাকরিরতদেরকেও বলছি যে মনে রাখবেন যে কর্নেল কুদরতে এলাহি রহমান শফিক, ওয়ান অফ দি মোস্ট ব্রিলিয়েন্ট অফিসার অফ আওয়ার আর্মি, উনি ছিলেন জেনারেল এরশাদের ভাগ্নে। জেনারেল এরশাদ ছিল আওয়ামী লীগের সহযোগী রাজনৈতিক দল যারা তাকে ক্ষমতায় এনেছে। এই দলের নিকটাত্মীয় কিন্তু মাপ পায় নাই, তাকেও কিন্তু জীবন দিতে হয়েছে। সুতরাং আওয়ামী লীগের হাতে সেনাবাহিনীর কোনো অফিসার, কোনো সৈনিক, আত্মীয় হোক আর যেই হোক, নিরাপদ না। এই জিনিসটা বোঝার জন্য বেশি দূর যাওয়ার দরকার নাই। এই বিডিআর হত্যাকাণ্ড দেখলেই, এবং আমরা 1981-র জিয়া হত্যাকাণ্ডকে দেখি, তাহলেই আমরা বোঝা যায়। এইখানে জিয়া হত্যাকাণ্ডের সময় মুক্তিযোদ্ধা অফিসারদেরকে বোঝানো হয়েছিল আমরা জিয়াউর রহমানকে অ্যারেস্ট করে নিয়ে এসে স্যারকে চাপ দিব। ওই যে যতজন এটা মিটিং করেছে তাদের মধ্যে একজনকে ফিক্স করছে, ইয়োর জব উইল বি টু ওপেন ফায়ার, বাকি সব পরে দেখা যাবে। সো হি ডিড হিজ জব। সিমিলারলি এই বিডিআর হত্যাকাণ্ডের সময় সৈনিকদেরকে বলা হয়েছিল, তোরাবালির বক্তব্যে আছে স্যার অফিসারদেরকে মারা যাবে না। শেখ সেলিম বলছে যে আপনি বুড়া মানুষ, আপনি বুঝবেন না, আপনার ছেলে লিটন আছে, ওরে পাঠান, ওরে আমরা বুঝাই দিব। তো তাদের কথা হলো যে ওই সৈনিকরাও, অনেক সৈনিক যারা ওখানে প্রথমে গিয়েছিল তারা ভাবছিল, এবং এই সমস্ত সৈনিক কিন্তু তারা স্টেটমেন্ট দিয়েছে যে স্যার আমরা স্যারদেরকে জিম্মি করার কথা ছিল। এই জিম্মি করার কথা ছিল বলে কিন্তু ওখানে তারা হত্যাকাণ্ডটা চালিয়েছে। তাদের ভিতরে 2-3 জনকে তারা ট্রেন করে রেখেছিল। এই যে আওয়ামী সন্ত্রাসী ছিল কিছু, তাদের কথাই ছিল তোমাদের কাজ হলো প্রথম 4-5টা ফেলে দেওয়া,
তারপর দেখা যাবে। এরপরে কিন্তু যখন দেখছে 4-5টা পড়ে গেছে, জেনারেল শাকিল ব্রিগেডের বাড়িকে যখন মেরে ফেলছে, তারপরে কিন্তু তখন তারা ভাবছে আর তো এদের সাথদেরকে, এরা তো আমাদেরকে আইডেন্টিফাই করে ফেলবে। এরপরে ফেসটা চালু করেছে সে কমান্ডোরা, এবং এগুলি সব হলো আওয়ামী লীগ ফ্যাসিলিটেটর। আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল যদি একটা দেশের বাহিনীকে এভাবে নিঃশেষ করার কাজে নামে, সেই আওয়ামী লীগকে কিভাবে আপনি বলতে পারেন তাদের রাজনীতি করার অধিকার আছে? এই আওয়ামী লীগের আমি মনে করি ইমিডিয়েটলি আইনের কাছে যাওয়া উচিত, এই দুটো এভিডেন্স তুলে ধরে বলা উচিত যে এই পার্টিকে আজীবনের জন্য এবং এর সহযোগী যারা আছে তারা সবাই বিচারের আওতায় আসবে, এবং এই পার্টিকে আজীবনের জন্য এই দেশে রাজনীতি করার জন্য নিষিদ্ধ, এবং যারা আওয়ামী লীগ সম্বন্ধে কথা বলবে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। বিকজ একটা দেশদ্রোহী রাজনৈতিক দল কখনো সেনাবাহিনীর যারা বিরুদ্ধে এবং বিডিআর এর বিরুদ্ধে যারা অস্ত্র ধরতে এবং শত শত অফিসারকে যারা মারার জন্য প্ল্যান করে, আগামীতে এই দল যদি আবার রাজনৈতিক সুযোগ পায় এর থেকেও বড় হত্যাকাণ্ড তারা চালাবে, আমি আপনাদেরকে লিখে দিতে পারি। এবং এটাতে ওই ওয়াকার আত্মীয় হলে কি হবে, যেই আত্মীয় হোক না কেন কেউ মাফ পাবে না এটা থেকে। আমার কথা বুঝতে পেরেছো মেহেদী? সুতরাং আমার স্ট্যান্ডটা এইটাই। সেকেন্ড হচ্ছে, স্যার ধন্যবাদ স্যার। আমার আপনার একটা মানে সম্পূরক কোশ্চেন ছিল স্যার, মানে যেহেতু স্যার মানে ইট ইজ বিন সেইড, এবং আপনি যেহেতু স্টেটমেন্টটা খুব ক্লিয়ার করলেন, ধন্যবাদ স্যার, যে ওই সময় মানে আদেশ দেয়া হয়েছিল, 46 ব্রিগেড ডিপ্লয়েড ছিল, অ্যাকশনে যায় নাই, সেটা আরেকটা পর্ব। আমি সেটা একদম স্যার আপনার কথা থেকে সম্পূর্ণ ক্লিয়ার। এখন আসেন স্যার, আমি এখনকার প্রশ্ন যেটা তুললাম আজকে, যে ধরেন স্যার বিডিআর কমিশনের উদাহরণ যেটা তুললাম, যে তাদেরকে নিরাপত্তা দেয়া হবে না, এই মুহূর্তে একটা নিরাপত্তাহীনতা আমার ছিল, আমি তোমাকে লিখে রাখছি। রাষ্ট্রের দায়িত্ব কি আমি আপনাকে বলি। একটা সভ্য রাষ্ট্রে যে কোনো পুলিশ, আমি ডিজিএফআই কে এখানে আনতে চাচ্ছি না, এখানে আনার যদিও সঙ্গত অনেক কারণ আছে, কারণ ডিজিএফআই এর ভেরি ডেফিনেশন সেজ দ্যাট ইট হ্যাজ এ রেসপন্সিবিলিটি অফ শুধুমাত্র থ্রি ফোর্সেস ইন্টেলিজেন্স। তারা কিন্তু রাষ্ট্রের সাথে, তারা হলো মিলিটারি ইন্টেলিজেন্স, এই যে সশস্ত্র বাহিনীর ইন্টেলিজেন্স নিয়ে কাজ করার কথা। আমি ধরে নিলাম তর্কের খাতিরে ডিজিএফআই যেহেতু প্রথম থেকে ইনভলভ এই রাষ্ট্রের সমস্ত বিভিন্ন কর্মকাণ্ডে, মানে আমি বলবো ডার্টি ওয়ার্কস, যেহেতু তারা ইনভলভ, সো আমাদের প্রথম উচিত ছিল প্রথমেই এই ডার্টি ওয়ার্কস থেকে এদেরকে সরায় ফেলা। আর বাংলাদেশে আমি এই কথাটা বারবার বলি, আমি আবারও বলছি, কোন সভ্য দেশের সেনাবাহিনী কখনো ইন্টারনাল পলিটিক্সে তারা তাদের নোংরা হাতটা দেয় না। এইরকম নোংরা হাত দেওয়ার সেনাবাহিনী মাত্র 1-2টা আছে। আমরা তাদের পক্ষ হইতে চাই নাই। এটা কিন্তু 1990 সালে আমাদের ইয়াং অফিসাররা ওই যে বিএমএ তে যে একটা কমান্ড কনফারেন্স ছিল, যেখানে ক্যাপ্টেন জাহান ফ্রম এএসসি 5th লং কোর্স এবং কর্নেল মুস্তাফিজুর রহমান, এখন ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজুর রহমান, যিনি সবসময় পিএনজি করে রাখা হয়েছিল আওয়ামী লীগের পুরো সময়, এবং ইদানিংও তাকে এরকম ভাবে হেনস্থা করা হচ্ছে। এই ভদ্রলোক তারা কিন্তু প্রথমে দাঁড়িয়েছিল যে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি করা হয় নাই, এটা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি করা হয়েছে। সুতরাং জেনারেল এরশাদ যেন সেনাবাহিনীর কাউকে তার রাজনৈতিক ফায়দার জন্য আমাদেরকে ব্যবহার না করে। এই কথা বলার পরে সিজিএস ছিলেন জেনারেল আব্দুল সালাম, উনি ফেরত এসে জেনারেল নুরুদ্দিনকে বলছে, স্যার অফিসারদের কিন্তু মনোভাব এইটা। আর একটা জিনিস আমি আপনাদের সবাইকে বলি, দর্শক শ্রোতাদের বলে রাখি, বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু আসলে আদেশ প্রয়োগ করে কিন্তু ব্যাটালিয়ন কমান্ডার্স এন্ড বিলো, বাকিরা হলো তারা তাদের নির্দেশ দেয়, কিন্তু গ্রাউন্ডে কি হচ্ছে এটার কিন্তু দায়িত্ব কিন্তু এই অফিসারদের, ব্যাটালিয়ন কমান্ডার বিলো। অ্যান্ড আই ক্যান টেল ইউ 97% অফিসার্স এন্ড বিলো দে আর অ্যাবসলিউটলি ফর দ্য পিপল। তারা কোনোদিন দেশের মানুষের বিরুদ্ধে এমন কোনো কাজ করবে না যেটা মানুষের আস্থায় সেনাবাহিনীর উপর হারাবে। এবং এটা আমি আর একটা প্রমাণ দিই, 2001 ইলেকশনের সময় হাসিনা সব জিআরবির মেজর জেনারেল যারা ছিলেন তাদেরকে উনি খুব আপন ভাবতেন, এবং ওনাদেরকে উনি যখন বিভিন্ন জায়গা থেকে এনে ফরমেশনে দিয়ে দিলেন, এবং এদের মধ্যে 2-1 জিওসি কিন্তু ভোটের ডেভেলপমেন্টের আগে তাদেরকে বক্তব্য দিছে, দেখো শেখ হাসিনা তোমাদের জন্য এত কিছু করলো, এই দিল সেই দিল, রেশন দিল, বিভিন্ন কিছু যা যা সে ব্রাইব আকারে দিছে, মনে করেছিলেন পকেট থেকে দিছে।
সেনাবাহিনীতে যেটা প্রাপ্য এটা মানুষের জনগণের টাকা দেওয়া হয়েছে, এটা কারো ওই কোনো প্রধানমন্ত্রীর টাকা দেওয়া হয় না। It is, if it is not approved by the parliament or by the authority, it will never come to army. এবং আর্মি যখন এটা আসে, that means it is given by the people of this country. সুতরাং উনি বলেছেন তোমরা ইলেকশনের সময় তোমরা এই সমস্ত জিনিস খেয়াল রেখো। আমি যতটুকু জানি, আমার একজন পরিচিত সিও ছিলেন, স্যার বলছে, স্যার এটা শোনার পরেই আমার মাথায় তো রক্ত উঠে গেল। কি বলে এগুলি? ফেরত আসছে, সমস্ত অফিসারদেরকে ডেকে বলছে, লুক, আই এম দ্য ব্যাটালিয়ন কমান্ডার and you are my company commander. I don't want to see myself to be controversial. So go and do your duty. Don't think about what GOC has said. So battalion commanderরা কিন্তু, এবং আমরা কোনোদিন আমাদের লাইফে দেখি নাই যে আমাদের জিওসিরা, ব্রিগেড কমান্ডাররা কোনো অযাচিত এরকম আদেশ দিয়েছে। তারা সবসময় প্রিন্সিপালটা তাদের ঠিক ছিল। সুতরাং এই পরিবর্তন যদি হয়ে থাকে, এটা ওই আজিজ মার্কা চিফ এটা করেছে। সে কি করেছিল, ইলেকশনের আগে প্রত্যেকটা অফিসারের প্রমোশন আটকে রাখছিল যে ইলেকশনের পারফরমেন্সের পরে তোমার র্যাঙ্ক দেওয়া হবে। এক্স্যাক্টলি স্যার, উই হ্যাড দ্যাট কাইন্ড অফ শেমলেস চিফ। তো আমরা আল্লাহ দিলে এই সমস্ত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু এখনো যারা আছে আমি বলবো তারা যদি তাদের মুক্তি পেলাম কিভাবে আমরা, সেটাও তো স্যার বলতে হবে। আমরা ওইগুলি আমার কোশ্চেনটা ছিল বর্তমান নিয়ে, যে এখন যে আমরা যে উদাহরণটা দিলাম যে এখন এই মুহূর্তে বিডিআর কমিশনকে সিকিউরিটি দেওয়া হবে তোমাকে। হ্যাঁ, আমি বলছি একটা সভ্য দেশের পুলিশ কি করে, এই ইন্টারনাল সিকিউরিটি যে ইট ইজ ইন্টারনাল সিকিউরিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। ইন্টারনাল সিকিউরিটি মিলিটারি আসার কথা না। আমরা মিলিটারিকে ওভারওয়ার্ক ইউজ করছি। মিলিটারি ইজ ভেরি মাচ ওভারওয়ার্ক। মিলিটারি এই মুহূর্তে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, এই মুহূর্তে কতটুকু ফ্রেজাইল আমরা। এত বড় একটা ফোর্স ইন্টারনাল সিকিউরিটির জন্য দায়িত্ব। হু ইজ গার্ডিং দ্য বর্ডার? হু ইজ রেডি ফর ফেসিং দ্য এনিমি? নোবডি। তো আমার কথা হচ্ছে যে এই যদি পুলিশ যদি কাজ না করে, ওয়াই, আমার প্রশ্ন হলো মানে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, উনি দায়িত্ব নেওয়ার পরে উনার প্রথম কাজ ছিল যে আমি কি আমার এই পুলিশ দিয়ে আমার ইন্টারনাল সিকিউরিটি করতে পারি? কোশ্চেন নাম্বার 1, ইফ যদি না পারি তাহলে হোয়াট ইজ মাই জব? যাদেরকে দিয়ে পারবো না, প্লিজ গেট রিড অফ দেম, গেট এ ফ্রেশ পুলিশ ফোর্স, বা নতুন পুলিশ নিয়োগ করেন। প্রচুর দেশপ্রেমিক লোক আছে। ওনাকে নিয়োগ দিলেন কে স্যার? আর ওনাকে কি ওনাকে নিয়োগ, আমি তো আর নিয়োগ দেই নাই, কাজে এটার উত্তর আমি দিতে পারবো না। ওনাকে যে নিয়োগ দিয়েছেন, এই যে উপদেষ্টাদেরকে কে কে নিয়োগ দিয়েছে, উপদেষ্টাদের কাজ কাম দেখলে তো বুঝতে পারবা। উপদেষ্টাকে নিয়োগই দেওয়া হয়েছে এরা যেন কিছু না করতে পারে। এটা হলো দ্যাট ওয়াজ দ্য এইম, এরা যেন কিছু না করতে পারে। এরা যেন শুধু খালি বেতন ভাতা খাবে আর ঘুমাবে, আর কোনো কাম নাই। কিছু করতে না পারে সেটা অন্য বিষয়, কিন্তু এই যে ঝুঁকিতে ফেলে দিল মানুষ। এখন আমি ঝুঁকিটা আমি কিভাবে, এখন পুলিশের যারা যেটা একটা প্রফেশনাল পুলিশ কি করে, তাদের কিন্তু প্রতিদিন দে আর সাপোজ টু হ্যাভ এ ব্রিফিং, এবং এই ব্রিফিং এর যে থ্রেটটা তাদের এই সমস্ত প্রার্থীদেরকে জানানোর কথা যে আপনার এলাকায় কিন্তু এরকম থ্রেট আছে, সো বি কেয়ারফুল, অথবা এই জিনিস আপনি করেন, দেন ইউ উইল রিমেইন সেফ, অথবা এই ধরনের কোনো কিছু দেখলে আমাদেরকে আগে জানান, উই উইল ভেরিফাই। ভাই, পুলিশের কাজ হলো এই দেশের মানুষ, সে যেই হোক না করো, ক্রিমিনাল হবে জেলে, সেখানেও তাকে প্রোটেক্ট করতে হবে, আর বাইরের মানুষ যারা ভালো তাদেরকে প্রোটেক্ট করতে হবে। বাংলাদেশের মানুষ কোনোদিন তাদের পুলিশ পায় নাই, সে পাইছে হয় আওয়ামী পুলিশ, না হলে পাইছে বিএনপি পুলিশ, না হলে পাইছে এরশাদের পুলিশ, তারা তাদের নিজের পুলিশ পায় নাই। সো পুলিশের সার্ভিস পাইতে হলে ইউ হ্যাভ টু বি ইন সাম পার্টি। এই কথাটা আমি এক রাজনীতিবিদ বলছি না, এত কথা বলতেছে নির্বাচন হইলে নাকি সব ভালো হবে, নির্বাচন হইলে তো মিয়া আপনি আপনার পুলিশ পাবেন, আমার পুলিশ কই? আমি তো রাজনীতি করি না। হু ইজ গোইং টু প্রোটেক্ট মি? আমি কার কাছে যাব আমার প্রোটেকশনের জন্য? সো এই পুলিশ যতক্ষণ পর্যন্ত সে না ভাববে ইট ইজ পসিবল। অনেক ভালো ইনফরমেশন দিচ্ছেন, মানে শুনতে আমি আপনাকে বলি যে এই সমস্ত জিনিস কিন্তু ইট ইজ এ ম্যাটার অফ এসপিস জব। তারা যদি নিজেরা এসপিরা যদি মনে করে আই এম দি কাস্টোডিয়ান অফ দি ল অ্যান্ড অর্ডার অফ দিস ডিস্ট্রিক্ট, এই দেশে কোনো অপরাধ হইতে পারে না। বাট আনফর্চুনেটলি উই ডোন্ট হ্যাভ দোজ এসপিস, উই ডোন্ট হ্যাভ দোজ ডিসিস যারা বলবে আই এম দ্য কাস্টোডিয়ান অফ ইউর সিকিউরিটি, ট্রাস্ট মি, I will protect you with everything. It is possible. But ask him, he will say, what can I do? He is not supposed to listen to anybody's order. তার একটাই কাজ, সেটা হলো মানুষকে প্রোটেক্ট করা। If he fails to do it, he is the failure. তো আমার কথা হচ্ছে যে এখন যে স্বরাষ্ট্রমন্ত্রী বলো যাই বলো, আমার পয়েন্টটা হচ্ছে আমি যাকে নিয়োগ দেই নাই আমি তো তার জবাব দিতে পারবো না।
বাট উনি নিয়োগ দেওয়ার পরে কি করছেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি একটা ফেরেস্তাকে নিয়োগ দাও, কোনো প্রবলেম নাই, বাট ওই ফেরেস্তা যদি এসে কোনো কাজ না করে তাহলে তোমার ওই ফেরেস্তা দিয়ে কোনো লাভ নাই। তো এই লোক যাকে নিয়োগ দেওয়া হয়েছে, আমি ফেরেশতা বলতেই রাজি না, কারণ আমি তো স্যার শোনো আমি বিডিআর কমিশনের রিপোর্টে অনুযায়ী উনি তো আসামি হয়, কারণ বিডিআর উনি যখন তদন্ত কমিশনের প্রধান ছিলেন, আপনি তখন আমি জানি না উনাকে কি। আচ্ছা উনি, আমার আরেকটা প্রশ্ন ছিল আপনার কাছে স্যার। হ্যাঁ বলো। বিডিআর কমিশনের প্রধান থাকা অবস্থায় যখন প্রথম যে তদন্ত হয়, সেই তদন্ত চলাকালীন সময় বিডিআর এর যে সৈনিকগুলো মারা গেছিল, যারা টর্চার সেলে মারা গেল, যাদের আসলে সাক্ষী হিসেবে আমরা পেতাম, যাদের মাধ্যমে আমরা জানতে পারতাম যে অ্যাকচুয়ালি কে কে মার্ডারের সাথে সংযুক্ত হয়েছিল। যেমন আমি যেটা নিয়ে সাক্ষ্য দিয়েছি যে আমি ওখানকার সিসিটিভি তৈরি করেছিলাম, সিসিটিভিটাকে ধ্বংস করেছে জেনারেল মইনুল, যে মইনুল হচ্ছেন এই আমাদের এখানে ঢাকার মেয়র আতিক সাহেবের ভাই। তাকে বাঁচানোর যে চেষ্টা করা হয়েছে বা চেষ্টা করা হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের সবাই কেউ কথা বলতে চান না। তো এইরকম কথা আমি তোমাকে বলি, এখন বিডিআর এর কমিশনের যে রিপোর্টটা না, এটা ইট ডাজ নট অ্যাকচুয়ালি স্পিক এনিথিং। এটা যখন ট্রায়ালে চলে যাবে, এটা যখন ট্রায়ালে নেবে, তখন কিন্তু এই জিনিসগুলো আসবে। সেই ট্রায়ালের জন্য স্যার আমি আমার কথাটা এখানে আসছিল। আমি কি এইটাকে বলতে পারি না যে হাদিকে দিয়ে এই ফুল স্টপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে বিডিআর কমিশনের কোনো বিচারের দিকে না আগায়? আমি কি স্যার এই কথাটা বলতে পারি কিনা যে এইটার পিছনে এই জেনারেলদেরও হাত আছে, যারা এটার সাথে জড়িত হয়ে যেতে পারে, যারা শাস্তিযোগ্য হয়ে যেতে পারে। জেনারেল ওয়াকারও তার মধ্যে আছে, কারণ উনিও তখন ওই 46 ব্রিগেডের কমান্ডার চ্যানেলের একজন। আমরা কি সেই প্রশ্ন করতে পারি কিনা স্যার? আমি কিন্তু বিডিআর রিপোর্টের সাথে আমি হাদিকে অ্যাকচুয়ালি কানেক্ট করতে চাই না, এবং এটা কানেক্ট করতে পারবো না। কিন্তু এখানে আমার প্রশ্ন যেটা আমি করেছিলাম যে ভারতকে আমরা সবসময় প্রতিক্রিয়া দিতে দেখি, কিন্তু এটা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। না, এটা নিয়ে কিন্তু ভারতের মিডিয়া প্রতিক্রিয়া দিয়েছে, মিডিয়া দিয়েছে প্রতিক্রিয়া। আমি ভারতের মিডিয়া ফলো করেছি, এবং ওই মিডিয়াগুলি কিন্তু প্রতিক্রিয়া দিয়েছে। তারা বলেছে তোমাদের দেশের ভিতরে গন্ডগোল, এখন আমাদেরকে কিভাবে দায়ী করো তোমরা, ঠিক আছে না? মিডিয়া দেওয়া তাদের মন্ত্রী পর্যায়ে তো কেউ কারোকে না, তাদের বিকজ আপনি তো তারা প্রতিক্রিয়া কখন দিবে? যখন এই রিপোর্টের উপর ভিত্তি করে আপনি ভারতের কাছ থেকে একটা উত্তর চাবেন, that a report independent commission has found this about your involvement of your country, explain us. তো সেখানে আপনি হাদির ব্যাপারটা আনতে পারেন কিনা, মানে সেটা একটা ইস্যু হতে পারে কিনা? এখন এই সরকার একটা হচ্ছে কি, এই সরকার এইটুকু জিজ্ঞেস করার সাহস তাদের নাই। হ্যাঁ, তারা তো বলছে যে পররাষ্ট্র উপদেষ্টা তো বললো যে হাসিনাকে না দিলে আমাদের কিছু করার নাই। হ্যাঁ, এখন কথা হলো কি, এখানে আমি আরেকটা কথা বলতে চাই। এই যে উপদেষ্টারা, ডু দে হ্যাভ এনি ন্যাশনাল কোনো ম্যান্ডেট কি তাদেরকে? তারা এই 11 মাসে বা 14 মাসে বা 18 মাসে কি করেছে, এটা কি এই হিসাব কি ইউনূস সাহেব কি কোনোদিন একটা উপদেষ্টার কাছ থেকে নিয়েছেন? একটা ভাই নর্মাল, if Professor Yunus is the chief advisor, it is a normal duty, সে তো তার উপদেষ্টাদের কাছ থেকে অ্যাকাউন্টেবিলিটি নিবে যে আপনি গত 11 মাসে কি করলেন। আমি তো মনে করি যে এই ঘটনার পরে, হাদির ঘটনার পরে ইমিডিয়েটলি স্বরাষ্ট্র উপদেষ্টাকে ডেকে জিজ্ঞাসা করা হয়েছে, হাউ কুড ইট হ্যাপেন? এই প্রশ্নটা তার করার কথা, করেছেন কি উনি? আমরা কি জেনেছি? স্যার প্রথমে রেজিগনেশন চাওয়ার কথা, তারপরে কোশ্চেনটা জিজ্ঞেস করার কথা। ইউ ফেস ইট। এক্স্যাক্টলি স্যার। আমি না প্রথমে কোশ্চেন, তারপরে কমিশনের স্যার বিডিআর কমিশনের রিপোর্টের পরে আমি একটা টক শোতে ওনার এখানেই বলে গিয়েছিলাম যে স্যার আমাদের তো প্রথম দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এখান থেকে তার পদ থেকে সরানো। সেই পদ থেকে তাকে কেন সরানো হচ্ছে না, এই বিষয়ে সন্দেহ গুলো মানে জাগতেছে বেশি, যে কে তাকে ব্যাকিং দিচ্ছে। এই ব্যাকিংটা কি স্যার আমাদের সেনাবাহিনী প্রধান ওয়াকার সাহেব দিচ্ছেন, নাকি ডিজিএফ এর ডিজি বা কোনো থ্রেড পার্সপেক্টিভ রয়ে গেছে? এটা আমার কাছে মনে হয়। আমি তোমারে বলি, এইখানে ভাই এটা একটা নির্লজ্জের দেশ। এই দেশটা হলো লজ্জাহীনদের দেশ। আমি লজ্জা পাইলাম না। আমার এগেনস্টে অভিযোগ উঠছে যে তুমি এই কাজ করেছো, আমি একটা সরকারি পদে আছি। উনার ভিতরে কোনো লজ্জা থাকলে উনি বলতো, যেহেতু আমার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ উঠেছে, আই এম সরি, আই হ্যাভ টু লিভ দিস প্লেস, সো দ্যাট ইউ ক্যান ফাংশন উইথ এ পারসন হু ডাজন্ট হ্যাভ এনি ইনডাক্টমেন্ট। আমি স্যার আপনার সাথে আরেকটু অ্যাড করবো, এটা শুধু লজ্জা না, এটা হচ্ছে যে উনি যে শাস্তি পাবেন সেখান থেকে বাঁচারও একটা রাস্তার জন্য উনি হয়তো এই পদে বসে আছেন, এবং পদে বসে রয়ের মতো অর্গানাইজেশন বা
তাদের আজ্ঞাবহ হয়ে কাজ করতেছেন, এটা কি আমরা বলতে পারি কিনা? অবশ্যই আমি বলতে পারি, কারণ এটা যথেষ্ট প্রমাণাদি রয়ে গেছে। যেহেতু আমি নিজেই একজন সাক্ষী, ওনার বিরুদ্ধে আমি সাক্ষ্য দিয়েছি যে উনি রয়ের সাথে সংযুক্ত থাকার যথেষ্ট প্রমাণাদি আছে। তার মানে হচ্ছে উনিও তো শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তো সেই যদি অপরাধ করে থাকেন, এই অপরাধ থেকে বাঁচার জন্য তাকে ওই পদে বসায় রাখা হয়েছে, এবং তাকে দিয়ে আবার আওয়ামী লীগকে ফেরত নিয়ে আসার জন্য যে সকল মানে মেকানিজম আছে, সেই মেকানিজম গুলো চালু আছে। তারই একটা ধারাবাহিকতা হচ্ছে হাদিকে আঘাত করে জাতিকে শেখানোর চেষ্টা করা হচ্ছে যে তোমরা ভয় পাবা, তোমরা এটা ঠিক। এই একটা পয়েন্টে আমি এগ্রি যে হাদিকে দিয়ে ভয় দেখানো হচ্ছে যে ডোন্ট টক এগেইনস্ট ইন্ডিয়া, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে হাদিকে দিয়ে বলা, লুক, জুলাই যোদ্ধা বলে তারা তোমরা এখন বুক উঁচিয়ে ঘুরছো, রিমেম্বার ইয়োর লাইফ ইজ অ্যাট স্টেক। এই জন্য দরকার ছিল কি সব জুলাই যোদ্ধাকে এক প্ল্যাটফর্মে থাকা, সেই জন্য দরকার ছিল এই জুলাই যোদ্ধাদেরকে এই সরকারের নিয়ন্ত্রণ নেওয়া। আমি কি স্যার মানে আমরা কি দাবি করতে পারি যে নিজেরা একজন জুলাই যোদ্ধা? তাহলে আমরা আগে একসাথে হই। আমরাও তো স্যার একসাথে না। আমি যে স্যার আজকে 3 মাসের উপরে ঊর্ধ্বে স্যার আমি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছি, আমার নামে ফলস একটা চাঁদাবাজির কেস করে কালবেলার মতো পত্রিকায় ছাপায় আমাকে দেশ থেকে বের করে দেওয়া হলো। আপনাকে আমার পক্ষে হয়ে কোনো কথা বলেছেন আজ পর্যন্ত কোনো ফোরামে? আমি তো দেখি নাই স্যার আপনাকে কোনো প্রোগ্রামে কোনো কথা বলতে। আমি তো তোমার ইস্যু নিয়ে তো আমি কোনো ফোরামে যাই নাই। না স্যার, আমার ইস্যু নিয়ে বলতে হবে না স্যার, আমি বলতেছি এটা উদাহরণ হিসেবে বললাম যে আমরা কি এক হতে পারি কিনা। আমরা কি স্যার এই বিষয়গুলোতে জুলাই যোদ্ধা যদি এক প্ল্যাটফর্ম, আমরা প্ল্যাটফর্মে যে কয়জন আছি, ধরেন আমরা যারা কয়জন কথা বলি, আপনি টকশোতে আসেন, স্যার আসেন, মেজর দেলোয়ার স্যার আসেন, আমরা কি সবাই একসাথে হতে পারি যে আমাদের আসলে কোন এজেন্ডাতে আমাদের প্রত্যেকের এক থাকা দরকার, সেটা হচ্ছে বিডিআর এর কার্নেস। এই জায়গাটা তো অন্তত একটা জায়গা যেখানে আমাদের এক হওয়া দরকার, যে এইটার ব্যাপারে বিচার জন্য আমরা সবাই এক থাকবো, আমরা এখানে কোনো কন্ট্রোভার্সিয়াল নিয়ে আসবো না। এই জায়গাটা তো স্যার আমরা এক হতে পারি। আমি আমার কথাটা বলি তোমাকে। বিডিআর এর এই রিপোর্ট পাওয়ার পরে আমি ইন্ডিভিজুয়াল হিসেবে কি করতে পারি, আমি ইন্ডিভিজুয়াল হিসেবে যা করার, আমি আমার প্ল্যাটফর্মে আই হ্যাভ টোল্ড দেম দ্যাট হোয়াট উই আর সাপোজ টু ডু নাও। এবং তার মধ্যে যেটা বলেছি, প্রথম কথা হচ্ছে যে এটার যাদেরকে এখানে দায়ী করা হয়েছে তাদেরকে আইনের মুখোমুখি করা হোক। দ্বিতীয় হচ্ছে ইমিডিয়েটলি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। তৃতীয় হচ্ছে ভারতের কাছে এটার জন্য জবাব চাওয়া হোক। তো এর ভিতরে আমরা যখন যে দাবিগুলি করি না, এই দাবিগুলি একটা যদি ইন্ডিভিজুয়াল চাওয়া পাওয়ার মধ্যে চলে যায়, তখন কিন্তু এটা আর জাতীয় দাবি হিসেবে পরিণত হয় না। তুমি যখন জাতীয় দাবি তোলো, এর মধ্যে কিন্তু অটোমেটিক্যালি ইন্ডিভিজুয়ালস আর অ্যাকোমোডেটেড। আমি বিডিআর কমিশনের রিপোর্টের পরে প্রথম চকশোতে এই যে এখানে ওনাকে এসে আমি প্রথম যে দাবিটা করেছিলাম সেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে ইন্ডিয়ার হাই কমিশন বন্ধ করতে হবে। দ্যাট ওয়াজ মাই ওয়ান এজেন্ডা। মানে এই আগে এই একটা দিয়ে শুরু করতে হবে। যদি আমরা এটা করে দেখাতে পারি তাহলে এই প্রভাব তো অন্তত দূর করতে পারবো। তো সেই আওয়াজটাকে স্যার আমরা সবাই তুলি যে হ্যাঁ, ইন্ডিয়ার হাই কমিশন বন্ধ করা উচিত। হাই কমিশন অলরেডি প্রমাণিত হাই কমিশন বন্ধ করাটা তো অনেক বড় দাবি, আর সবচেয়ে ছোট দাবি যেটা প্রতিবাদ জানানো, সেটাই তো তুমি করতে পারতেছ না। বন্ধ তো অনেক দূরের কথা। আমি নিজেকে এইটা নিয়ে শপথ করতে চাই যে হাদিতে যেহেতু আঘাত করা হয়েছে, আমি এই প্রসঙ্গটা সবার সামনে তুলে ধরতে চাই। আবার বলতে চাই যে ইন্ডিয়ান হাই কমিশন বন্ধ করা হোক, আজকেই হোক, কালকে হোক, এই কথাগুলো বলতে থাকি। অ্যাটলিস্ট আমাদের দেশের সকল 20 কোটি মানুষ যখন কথা বলা শুরু করবে তখন তো ঘটতে পারে, আজকে না ঘটতে পারে, কালকে তো ঘটতে পারে, কিন্তু আমাদের কথা বলা তো স্যার চালু রাখতে হবে। আমরা যদি এখানেও নমনীয় হয়ে যাই তাহলে তো স্যার আমি মেনে নিচ্ছি যে তার অপরাধগুলোকে, তার অন্যায়গুলোকে, তার মানে আমাদের অত্যাচারগুলোকে আমি মেনে নিব কেন? আমি কেন 57 অফিসারের এই মানে মৃত্যুকে আমি মেনে নিব কেন? যেখানে কমিশনের রিপোর্ট হয়ে গেছে, যে রিপোর্টে পরিষ্কার বলা আছে যে এখানে ইন্ডিয়া রয়ের সংযুক্ত ছিল। এই রিপোর্টের পরও কেন আমরা মুখ বন্ধ রাখবো? আমাদের তো এখন তো স্যার কথা বলা উচিত। মানে এই কথা বললে মানে আমাদের এই কথাটা বলতে থাকতে হবে। হাদি কথা বলছে, হাদি মারা গেছে, তাহলে আমি কথা বলবো, আমি মারা দেবো, আর আপনি তখন আবার কথা বলবেন না। আপনাদের সবাইকে স্যার কথা বলতে হবে। আমাদের সবাইকে কথা বলা, স্পষ্ট কথা বলতে হবে। আমাদেরকে ঘোরায় পেঁচায় কথা বললে হবে না। স্পষ্ট যে ইন্ডিয়া এখানে ইনভলভ ছিল, ইন্ডিয়ার ইনভলভমেন্টের কারণে আমাদের সেনাবাহিনীর এই ক্ষতি হয়েছে। সেনাবাহিনীকেও প্রত্যেকটা যারা ইভেন সার্ভিং অফিসার তাদেরকেও আমি মানে জানাবো যে তারাও যেন কথা বলে যে আমরা আর দাসত্ব করব না, আমরা দাসত্ব থেকে মুক্তি চাই। এত কিছুর পরেও যদি বাংলাদেশ সেনাবাহিনী
ওই 16ই ডিসেম্বর পালনের জন্য যদি একটা ডেলিগেশন পাঠানোর মতো রুচি আই এম টকিং অ্যাবাউট রুচি টেস্ট যদি থাকে, তাহলে আর আমাদের কোনো কিছু বলে কোনো লাভ হবে না, ঠিক আছে? এই রুচি হওয়া উচিত ছিল না। তাহলে স্যার ওই যে আপনি তার আগে আমি বলি, ইন্ডিয়ান একটা ক্রিকেট টিম আমাদের এখানে আসে নাই, তারা লাস্ট মোমেন্টে কেন তারা নাই? বিকজ বাংলাদেশি পিপল আর অ্যান্টি ইন্ডিয়ান হয়ে গেছে। এই অজুহাতে তারা বলছে ইন্ডিয়ান টিম ইজ নট সিকিউর ইন বাংলাদেশ। তারা পুরো একটা সিরিজ বাতিল করে দিছে। কেন? বাংলাদেশ সেনাবাহিনীর এই মুরটটা নাই বলার যে এইবার 16ই ডিসেম্বরের উদযাপন আমরা আমাদের দেশেই করব। সরি, উই উইল নট সেন্ড এনি রিপ্রেজেন্টেটিভ। জি, জিয়াউল হাসান ভাই, আমরা একটু মোস্তাফিজুর রহমান ভাইয়ের কাছে একটু শুনি। মেজর মেহেদী, আমরা একটু মোস্তাফিজুর রহমান ভাইয়ের কাছে শুনি যে এখন যেটা আমরা বুঝতে পারছি যে আমাদের নিরাপত্তার অভাব, মানে যেটা মোস্তাফিজুর রহমান ভাইও একটা ইয়ের কথা বলেছেন, লিস্টে কথা বলেছেন যারা কথা বলে, এবং কয়েকদিন থেকে গণ অধিকার পরিষদের রাশেদ খানও বলছে যে 50 জনের লিস্ট কিলিং মিশনের। তো আমাদের দেশে যে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি তো বিভিন্ন অপারেশন মানে ডেভিল হান্ট এইটা সেটা করছেন, কিন্তু আসলে তো কাজ হচ্ছে না। তাহলে আমরা সামনে নির্বাচন, তো এই যে দেশে অস্থিতিশীল পরিস্থিতি যেটা হাদিকে দিয়ে শুরু হয়েছে, সেটা কিভাবে মানে রিকভার হবে বা শান্তি মানে নিরাপত্তাটা নিশ্চিত কে করবে? ওনার এসব অপারেশন দিয়ে হবে কিনা কাজ, এগুলো নিয়ে আপনার কাছে শুনতে চাই। এবং বাকি আলোচনায় যেগুলো হচ্ছে সেই আলোচনায় যদি আপনি কিছু বলতে চান, যুক্ত করতে চান, প্লিজ। ধন্যবাদ। আমি আমার সময় একটু কম, আমি শেষ করতেছি। প্রথমে আমি একটা খারাপ সংবাদ দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি এই টক শো চলাকালীন সময় সংবাদটা পেলাম। সাউথ সুদানে আমাদের ইউএন মিশন আছে, ওখানে একটা ড্রোন অ্যাটাকে আমাদের 6 জন মারা গেছে এবং 8 জন আহত হয়েছে। এবং এটা একটা ইন্ডিভিজুয়াল জাঞ্জাউইড যেটা আগে ছিল তাদের অংশ, সম্ভবত সাম রোগ রেবেল লিডার এই কাজটা করেছে। ইউএন এর সাথে মূল দলটার সাথেই আছে এটা বলে আমি যেটা বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে বাংলাদেশ আর্মির যে স্যাক্রিফাইস ইন্টারন্যাশনালি ইউএন পিস কিপিং মিশনে, আমরা মানে আমার ইউএন মিশন শুরু থেকে আমরা দেখেছি আমরা সবসময় লিডিং এলিমেন্ট ছিলাম। আমাদের দেশের মানে জীবন দিয়ে হলেও শান্তি রক্ষা এবং আমাদের যে সমস্ত স্যাক্রিফাইস আছে হিস্ট্রি, সেটার সাথে ভিসাভিস যদি আমি বাংলাদেশে আমাদের নিজেদের রোলটা দেখি আমার খুব লজ্জা লাগে। আমাদের ওখানে আমরা অন্য দেশের শান্তি রক্ষার জন্য জীবন দিচ্ছি, আর এখানে আমাদের মিলিটারি লিডারশিপ ভারতের সাথে আঘাত করতেছে এবং ভারতের সাথে আঘাত করে এই জেনারেল জাহাঙ্গীর সম্বন্ধে আমার অতিরিক্ত কিছু বলার নাই। অলরেডি মেহেদী জিনিসটা ক্লিয়ার করেছে যে এখন সে পদ ছাড়বে না ওই কারণেই, কারণ এটা হইলে উনি বিচারের সম্মুখীন হইতে হবে। এবং আমি এটা ক্লিয়ার ভাষায় বলতে চাচ্ছি যে উনাকে এই পদে দেওয়ার আগে এটা ছিল অ্যাডভাইস ফ্রম বিএনপির অ্যাডভাইসে তাকে দেওয়া হয়েছে। এবং আমাদের দেয়ার আর লট অফ রিজন টু বিলিভ দ্যাট বিএনপি কে অ্যাডভাইস করে ভারতের একটা অংশ এবং একটা অংশ ইয়ে করতেছে, এবং এই কারণেই তাকে ওখানে বসানো হয়েছে। এবং এই যে বিডিআর পিলখানার যে রিপোর্টটা হয়েছে, আমি এখনো মনে করতে চাই ওই যে জেনারেল ওয়াকারের যে ফুল স্টপ বক্তব্য, ওই ফুল স্টপ বক্তব্য দেওয়ার পরবর্তীতে তখন ছিল যে কমিশন হবে না, কমিটি করতে চেয়েছিল, প্রথমে কমিশন করার কথা ছিল। পরবর্তীতে আমি অ্যাকচুয়ালি লাইভে আমি কিছু খুব গালাগালি করেছিলাম সিম্পল জেনারেল ওয়াকারকে। পরবর্তীতে আমাকে গোয়েন্দা সংস্থা যোগাযোগ করেছিল, কি সমস্যা, মনে হচ্ছে গালাগালি দিয়ে মনে হয় কাজ হয়। পরবর্তীতে কিন্তু কমিশন হয়েছে, আমি বলবো না ওইটার জন্য হয়েছে, কিন্তু দেয়ার আর লট অফ, তখন অনেক অফিসাররা একসাথে বলেছিল যে কমিশন হইতে হবে। এখন কমিশন হয়েছে। এখন এতদিন হয়ে গেল কমিশনের কার্যক্রম নিয়ে, এই যে এটা নিয়ে কোনো সরকারের বিবৃতি আমি পাচ্ছি না, কারণ বিবৃতি দিয়ে যে উনি হচ্ছে জেনারেল জাহাঙ্গীর এবং উনার নিজের নামই ওখানে আছে, উনার ডেপুটি যারা আছে পুলিশ প্রধান তার নাম ওখানে আছে। সো আমরা একটা ডেভিল সার্কেলের মধ্যে পড়ে গেছি, ডেভিল সার্কেলের মধ্যে। এটা থেকে আমাদের নিশ্চিত নাই, মানে নিস্তার নাই। আমরা যদি ওই ফরাসি রেভলিউশনের মতো পড়ে যারা ছিল তখন, মানে অ্যাটলিস্ট ওই যে ওবায়দুল কাদের যেটা বলেছিল যে মানে 5 থেকে 10,000 লোক মারা যাবে, ওই মারা যাওয়াটা গেলেই বাংলাদেশ একটা সিধা রাস্তায় আসতো। ওইটা আমরা সুশীল হয়েছি দেখেই আমরা এখন একটা পথ হারিয়ে ওই আমাদের ভারতীয় হেজিমনি যেটা আছে, আমরা আইজিপি মামুনকে জেলে ভরে গেছি সিভিলিয়ান ছাত্রদেরকে হত্যা করার জন্য। আর 5 তারিখের আগে যে সেনাবাহিনী করেছিল ওটাকে জেনারেল ওয়াকার হচ্ছে 5ই বিপ্লবের একজন হচ্ছে নায়ক উনি। সো আমাদের এই সুশীলতা থেকে বেরিয়ে আসতে হবে, আদারওয়াইজ আমাদের বাংলাদেশের ফিউচার ওই ভারত নিয়ন্ত্রণের বেড়ে আমরা বেরোতে পারবো না। ধন্যবাদ।
জি, মিজুম মেহেদি, আপনি আপনার বক্তব্য মানে যে ইস্যুতে বলতে চান আর কি, যে কোনো ইস্যুতে। ধন্যবাদ। যেহেতু মোস্তাফিজ স্যার বলেই ফেলেছেন যে মানে আমরা আসলে জুলাইয়ের একটা সুশীল সমাজের দিকে আগে গেছি, যেটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। আমি যেটা আপনার টকশোতে আগেও বলেছি, 5 তারিখ থেকে 8 তারিখের যে ঘটনাগুলো ঘটেছিল, কারা ঘটিয়েছিল, কেন ঘটিয়েছিল, এটা খতিয়ে দেখা খুব জরুরি দরকার ছিল। যে কারণে আজকে আমাদের সাফারিংস গুলো, এটা আমি বারবারই বলি। তাহলে এই 5 থেকে 8 তারিখে যে নায়কগুলো ছিল, সেই নায়কগুলো আইডেন্টিফাই করে সবার সামনে তুলে ধরতে হবে যে এরাই হচ্ছে জাতির ক্রিমিনাল। তার মধ্যে ওয়াকার সাহেব আসবে হচ্ছে নাম্বার 1 ক্রিমিনাল হিসেবে, যেহেতু উনি তার আত্মীয় এবং উনি এইগুলোর দায়ভার নেবেন, কারণ ওই সময় সরকার প্রধান হিসেবে উনি ছিলেন। অফিসিয়ালি আনঅফিসিয়ালি হি ওয়াজ দ্য সিনিয়র মোস্ট ইন দি পাওয়ার, এবং এই পাওয়ার গেমটা উনি খেলেছেন। এবং উনি কার আদেশে খেলেছেন সেটা হচ্ছে জেনারেল তারেক সিদ্দিকী। জেনারেল তারেক সিদ্দিকীকে দিয়ে উনি